আমাদের সকলে আছি কেউ আমাদের নিজের ইচ্ছা শক্তি টাকার সম্পদ দ্বারা যেতে পারছি না। আল্লাহ আমাদেরকে এখনো আমরা বলতে পারি না, আমিও বলতে পারি না যে আমি যেতে পারবো, 23 তারিখে আমার আমি যেতে পারবো। এদের একমাত্র আল্লাহ জানেন আমার জন্য কি অবস্থা অপেক্ষা করতেছে। সুতরাং আমাদের মাইন্ডসেটই আমাদের সেট করে দিই, ঠিক করে দিই যে আমার শক্তির দ্বারা, সম্পদ দ্বারা এবং আমার সবকিছু তৈরি আছে, পরও আমি যেতে পারবো। এই কারণে তাহলে আমাকে কি করতে হবে? যে আমাকে অ্যালাউ করবে, এটা আমার কিন্তু তৌফিক দিবে, তার কাছে আমার কাছে দরখাস্ত পেশ করতে থাকতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত যে আল্লাহ তুমি আমাকে কবুল করো, আল্লাহ তুমি আমাকে কবুল করো। এটা হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, হুজুর আমাদেরকে মাসালা বলছেন হজের কি কি করতে হবে, কি কি আমাদের উমরা করতে হবে, কি কি করতে হবে, এইটা বলছেন। কিন্তু মূল যেটা হচ্ছে যে আমার মনকে আল্লাহর দিকে মোতাবেক করতে হবে। ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে আমাদের হজের সফরে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি সমস্যা হতে পারে, কি কি ব্যবস্থা করতে হবে, আমরা কি আপনাদেরকে দিব, এভরিথিং আপনাদের সামনে ইনশাআল্লাহ ধৈর্য সাথে। হ্যাঁ, আপনাদের সকলের সহযোগিতা আছে। মাঝখানে কোনো প্রশ্ন না করে আপনারা একটু পয়েন্ট আউট করে রাখবেন, শেষে মাঝখানে যদি বলেন কথা ঠিক থাকবে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যা প্রশ্ন আসে সেটা মনে রাখেন এবং যখন প্রশ্ন পর্ব আসবে তখন আপনাদের প্রশ্ন একটা একটা বলবেন, আমরা উত্তর দেবো। এছাড়াও আজকের অনুষ্ঠানের পরেও যদি কোনো প্রশ্ন কারো মনে আসে আমাকে ফোন করবেন, সোলামাকে ফোন করবেন। ইনশাআল্লাহ সোলামা ব্যস্ত থাকে, পাওয়া যায় না, আমাকে পাবেন সেই সময়। ইনশাআল্লাহ আমরা উত্তর দেবো। আল্লাহ আমাদেরকে দেখো, আমাদের আপনারা শুনেছেন দোয়ার ভিতরে আমাদের চেয়ারম্যান সাহেব যিনি এই হজ মানে এই প্রতিষ্ঠানটিকে করেছিলেন হাজিদের সেবা করার জন্য, কেবলমাত্র হাজিদের সেবা করার জন্য। উনি সারা জীবন প্রতি বছরই হজ করতেন, কিন্তু উনি একসময় দেখলেন যে হাজিদের যে কষ্ট ক্লেশ করতে হয় এটা কতটুকু লাঘব করা যায়, এটার জন্য উনি এজেন্সিটা করেছেন। এবং উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। উনি শুরু থেকে অনেক হাজিদের আমরা জানি অনেক হাজি আমাদের পুরো হাজি আছে। এখানে একজন হাজি আছেন যে 14 সাল থেকে এ পর্যন্ত প্রতি বছর 1 বছর পর পর প্রতি বছর আসছেন অল্টারনেটিভ ইয়ার। তো এরকম হাজি আমাদের আছে এবং আমাদের কোনো মধ্যস্থ নেই, আমাদের কোনো হুজুর নেই যে হাজি আমাদের নিয়ে আসবে, কোন মসজিদের ইমাম নেই আমাদের কাছে হাজি নিয়ে আসবে। আমাদের অ্যাম্বাসেডার হচ্ছে আমাদের প্রত্যেকটা হাজি। আজকে আপনি হজ করছেন, আপনি যদি ভালো লাগে আপনি ইনশাআল্লাহ আগামীতে আপনার কোনো পরিচিত লোককে বলবেন যে এখানে যাও, এরা থেকে যা বলে তাই করে। এইটুকু যদি হয় এটি আমাদের পাওয়া। আর আমরা যেটুকু সেবা দিয়েছি আমি আমাদের স্টাফ সবাই যারা আমরা কর্মকর্তা সবাই আপনাদের এই দোয়া পাওয়ার জন্য আল্লাহ এই ছিল আমাদেরকে মাফ করে। এখন আমি পরিচয় করেছি, আমার নিজের পরিচয়, আমি এই কোম্পানির আমাদের এমডি আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন। এখনো আর কি যে আমাদের প্রতিষ্ঠানের হেড আমি খলিলুর রহমান, এক্সিকিউটিভ ডাইরেক্টর। আমাদের সোলামা আপনাদের চিফ অপারেটিং অফিসার, আমাদের চিফ অ্যাডভাইজার, আমাদের চেয়ারম্যান সাহেবের বন্ধু এবং এই ভবনের মালিক। উনি আমাদের প্রথম থেকে আমাদের বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করছেন। এখন আমরা আমাদের হাজিরা যারা আছেন তাদের কাছে আমরা এটা চাই যে সারা জীবন আপনি যতবারই এদিকে আসেন আমরা আপনাদের সাহায্য সহযোগিতা চাই। এই বছর সফরের ভিতরে সাহায্য সহযোগিতা চাই এবং পরবর্তী সময় আপনাদের সহযোগিতা চাই। যদি আপনারা আমাদের উপর খুশি হন, আমাদের সেবায় যদি আপনারা সন্তুষ্ট থাকেন, আর যদি ভুল থাকে সেটাও আপনারা আমাদেরকে হজের পরে বলবেন যে এটা আপনার ভুল, এটাকে কি করেন আপগ্রেড করেন অথবা এই জায়গায় ডিজাইন করেন, আমরা ইনশাআল্লাহ করবো। এবং এটি আমাদের শুরু থেকে আমরা এই করে আসছি, যাতে আজকে আমরা আশা করি যে আমরা একটা মোটামুটি আমাদের ওয়াদা অনুযায়ী সেবা দিতে পারছি। গত বছর হজ করেছেন 19 সালে, 19 সালে করেছেন, 19 সালে হজ করেছেন, এবছর আবার যাচ্ছে। এরকম আমাদের বেশিরভাগ হাজি আছেন যারা আমাদের এখানে বিভিন্ন সময় হজ করেছেন অথবা তারা আত্মীয় স্বজনের মাধ্যমে এখানে এসেছে। আপনারাও ইনশাআল্লাহ এক সময় এরকম আপনাদের আমাদের এমনি আমাদের নেক্সট সেশন শুরু হওয়ার আগে আমাদের চিফ অ্যাডভাইজার আবু হাশিম ভুঁইয়া আমাদের কয়েকটা কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া না'বুদু ওয়া ইয়া নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর মেহমান ও ভাই বোনেরা, আপনাদের সবাইকে অভিনন্দন। আপনাদের এই ফাউন্ডেশনের মধ্যে কথা আছে। আমি এই সময় লেখা করতে ঘরে কথা বলি, করতে পারি, সেটা হলো আমাদের
আপনারা 2-3 জায়গায় কোনো কারো মাধ্যমে শুনছেন জানছেন না, তারপরে এজেন্সিতে আসছেন এবং টাকার কথা বলুন কোনটা এজেন্সি সিলভার, কোনটা নর্মাল, কোনটা গোল্ডেন, সেটা যে আপনারা এখানে আসছেন এবং সেটাকে আপনারা সব জায়গায় আসি না বুঝে বুঝে জিজ্ঞাসা করে আপনারা এখানে আসছেন। এটাও আল্লাহ দিচ্ছে, এটাও আল্লাহ দিচ্ছে। আমি মনে করি যে আপনারা যখন আপনারা সেখানে আসছেন এবং রেডি হয়েছেন, এখন আপনারা হজে যাবেন, আপনার আগেই মনে করি যে যখন আল্লাহ কবুল করছে লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক, আপনারা অলরেডি আল্লাহ কবুল করে নিচ্ছে, যে আল্লাহর কাছে হাজির হয়ে গেছেন। এই হাজির হওয়ার পর থেকে আপনারা যখন যাবেন হজে, আপনি হজ করে আগ পর্যন্ত কিন্তু বলতে পারবেন আপনার পুরোটা হজ করতে পারবেন, এটা কিন্তু আল্লাহ বলতে পারে, কারণ আল্লাহ হায়াত মুহূর্তের মালিক আল্লাহ। আমার বাড়ির থেকে এরাম করছেন রওনা দিয়েছেন রাস্তার মধ্যে, আল্লাহ না আমি কোনো ঘটনা ঘটে গেলে যেতে পারেন, প্লেনে উঠছেন, সিটে উঠছেন, নামতে পারেন ঠিক, আপনার নেমে গেছেন, জেদ্দায় গেছেন, মক্কায় যেতে পারেন, মক্কায় গেছেন, ওয়াক করতে পারেন ঠিক। এমনই আমি হয়তো কোনো রকম অনেক ব্যাপার হতে পারে, আল্লাহ ইচ্ছা করলে সবই করতে পারে, তাই না? কাছে কাছে আপনাদেরকে যখন আপনারা এজেন্সির মাধ্যমে আইসি এজেন্সি পছন্দ করছেন, যাবেন ইনশাআল্লাহ, আপনারা সব কিছু শুনাচ্ছেন। আপনারা এখন মনে করেন যে আপনারা যখনই এহরাম করে হচ্ছেন তখনই মনে করেন আপনি কিন্তু আপনারা কিন্তু আল্লাহ হেফাজতে চলে গেছেন। আল্লাহ আপনাদেরকে কি খাওয়াবে, কি না খাওয়াবে না, কি ঘুমাবে, কি আপনাদেরকে ভালো মতো ঘুমাবেন না, বালিশ পাবেন না, বালিশ পাবেন না, সব আল্লাহর উপরে আপনারা নিশ্চয় ভরসা করবেন। আল্লাহ যেভাবে আপনাদের রসিদ করছে সেইভাবে থাকবেন। যদিও আপনাদেরকে 5 স্টার 3 স্টার মানের আপনারা রাখতে বলে আপনারা এজেন্সির মাধ্যমে আপনারা জানতে পারছেন, আপনারা তারা করবেও, তারপর আমি বলি করে কি যে সব কিছু মালিক একমাত্র আল্লাহ। আর আপনারা এখানে যে এই ব্যাপার নিয়ে এই যে সব আমি খুব সংক্ষেপে বলতে চাই, এই ব্যাপারটা নিয়ে আমি দেখছি বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা হয়। আপনি হজে গেছেন, নামাজ পড়তেছেন, তওয়াফ করছেন, 20 দিন সময় রেখে গেছেন মক্কা শরীফে, নামাজ পড়তেছেন, একজন সাথে একজন করে বাঙালি বলছেন ভাই আপনি আসছেন না, কত টাকা আসছেন? ভাই আমি তো 5 লাখ টাকা গেছি, বাস মাথাটা খারাপ হয়ে গেল। এটা কিন্তু একটা শয়তান আপনাদেরকে, আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো শয়তান আপনাদেরকে হজটারে মানে দুর্বল করে ফেলবে এইসব কথা নিয়ে। আপনারা গেছেনই তো আপনি এখন 10 লাখ টাকা হিসাব করে, ওইখানে গিয়ে 5 লাখ করে 3 লাখ ওই লোকের কানিয়ে দিবেন না, চুপ মানে এই নিয়মটা আপনার থাকতে হবে। এই নিয়ম না থাকলে কিন্তু আপনাদের কিন্তু গন্ডগোল, আপনাদের কিন্তু শয়তান কিন্তু বরাবর করবে, আপনারা কিন্তু আর শয়তান আলোচনা করবে। আমি আলোচনা দিয়ে থাকতে বলতেছি, যাকে শয়তান ধরবে সেই তার মাধ্যমে কিন্তু আলোচনা বলবে ভাই দেখছো তুমি কিন্তু এই রাইছি, আমরা কিন্তু এই রাইছি, ধরো এই যে আরম্ভ যখন আপনার বলবে তখন তারা ধমক দিবে, চোখ বেড়া আমি হজ করতে এসেছি, আমাকে আল্লাহ আনছে, আমি আল্লাহর ইচ্ছায় আছি এবং আমি সবাই সমস্ত কিছু বুঝে শুনে আমি নিতে আছি এবং তারা যা করবে বলছে তাতে যদি বিন্দু মতো এদিক হয় সেটা আমি মনে করি আল্লাহর ইচ্ছা। তারপরও বুঝবুঝি হলে আপনারা আসবেন, এসে তাদেরকে বলতে পারেন যে আমরা কিন্তু হজটা আপনারা ঠিক মতো করবেন, এইটা আমার ভীষণ। কারণ শয়তান কিন্তু আর পাসপোর্ট লাগে না, ভিসাও লাগে না, টিকিটও লাগে, তারা কিন্তু আপনার হাতে চলে গেছে, যে কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। আমার ভীষণ অনুরোধ, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা শয়তানের তৎপর করবেন না। হস্ত বাজাচ্ছে শুধু মাথার মধ্যে এটি রাখবেন আমরা হজ আছি এবং আল্লাহ আনছে, আল্লাহ আনছে বলে আমরা আসতে পারছি। আশা করি আপনারা এই কথাগুলো মনে রাখবেন এবং আল্লাহর উপর ভরসা করে যাবেন, আপনারা ইনশাআল্লাহ আপনার ভালোভাবে হজ করবেন, এটা আমার ইচ্ছা আশা। কারণ আমরা এই যে কন্ডিশন তার একটা বৈশিষ্ট্য আছে, অন্য অনেকগুলো জানবেন, তারা কিন্তু আপনাকে মক্কার 5 দিন সে কিন্তু বাসি স্ট্যান্ড বাই রাখবে, এক বছর কন্ডিশন সাথে কোনটা 2টা কি 4টা লোক আছে তারা বাস স্ট্যান্ড বাই রাখে। ওরা কিন্তু আপনার মিনা যাওয়ার আগ পর্যন্ত যখন আপনার গাড়ির জন্য অপেক্ষা করবেন, এটা কিন্তু নির্ভর করে গাড়ি ছাড়ছে আর রাস্তা তো পুরো বুঝতে পারবেন অবস্থা দেখি কখন আসবে, আল্লাহ রেডি করে বলবে যে রেডি হন, হয়তো 12টা 1টা 2টা 3টা আবার 10টা হইতে পারে বাস, যখন আসবে তখন বেরোতে যাবে। কিন্তু এই বাস কিন্তু স্টপে থাকবে, আপনার মিনায় থাকবে, আরাফাতে থাকবে, মুজদালিফা থাকবে। মুজদালিফা যেন আপনাকে আকাশে নিয়ে রাখবেন, আপনার বাস কিন্তু স্টপে থাকবে, আপনার আকাশ হেফাজত করবেন, করার পরে বাস করতে পারবেন, এই বাসে করতে পারবেন। এই বাসে আপনাদের কমপ্লিট বিস্তার নিয়ে আপনারা ছাড়বেন, এরকম কিন্তু কোনো কথা নেই। এটি মেয়ে এই 5 দিনেরও হজ, আপনারা যেটা গেছেন 2 দিন থাকবেন মক্কা, 10 দিন থাকবেন মদিনা, এটা হজ না, হজ হলো এই 5 দিন। এই 5 দিন যদি ঠিক মতো আপনারা ঠিক মতো হজ করতে পারবেন, ঠিক মতো অসুবিধা না পড়বেন, কারণ মুজদালিফা যারা নিয়ে যারা যারা তারা তো মুজদালিফা ছেড়ে দেয়,
আপনি আসবেন কেমন হাইটা জানা পাবেন মিলাতে ঠিক তেমনই ভাবে মক্কায় আরাফাতে মিনায় কিন্তু আপনি বাস ছেড়ে দেন এই বাস আছে দৌড়ে আসবেন ধাক্কা দিয়ে উঠবেন আমরা যারা বাড়ি সাহেব আছেন বুঝার আছেন তারা ধাক্কা দিয়ে উঠতে হয় অবস্থাটা আপনি আপনাদের কাছে একটু অনুরোধ করবো আপনারা যাই হোক শয়তানের সম্পর্ক করে না কেউ যদি ভুল রাখতে হয় তাকে স্টপ করেন তাকে বলে আপনার হস্পিটালে যদি কোনো ভুল করে রাখছে না দেখবে একটা কথা মনে রাখবেন সব কিছু মালিক আল্লাহ কি খাওয়াবেন না খাওয়াবে সবই আল্লাহ আপনি গোস খাওয়াবেন না ফল খাওয়াবেন না বার্গার খাওয়াবে সব কিছু আল্লাহ আল্লাহ আমরা যা ঠিক খাওয়াবেন আপনারা আমাদের যুদ্ধ করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করতে সুন্দর হবে আমার পড়ার আপনারা হস্তের এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন যে কথাগুলো বলবো সবাইকে শোনা উচিত এবং এটা পুরুষ মহিলা সবাইকে শুনতে হবে কারণ আপনারা যে হজের সফরে যাবেন তো এই হজের পুরো সফরটা যে কিভাবে হবে এটা একটা খুব জরুরি যদি কোথাও যদি মিস্টেক হয় বা কথা না শুনেন তাহলে হয়তো আপনার কাছে মনে হবে যে এটা হয়নি আবার জিজ্ঞাসা করবেন আমি হয়তো ফোন ধরতে পারবো না ব্যস্ত থাকবো তো আপনার মনের ভিতরেই কি হবে একটু খুদুর খুদুর লাগবে এটাকে মনে একবার খুব তো এটা শোনা উচিত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি হজ করার জন্য যেসব কাজ করা দরকার মানে যেসব প্রোগ্রেস যতগুলো প্রোগ্রেস হওয়া দরকার যেসব কাজগুলো শেষ হওয়া দরকার এগুলো মোটামুটি প্রায় শেষ মানে প্রথম ধরেন পাসপোর্ট দিয়েছেন তারপরে হচ্ছে কি হজের যে রেজিস্ট্রেশন প্রি রেজিস্ট্রেশন সবকিছু পরে এখন আপনার কাছে আসছে হচ্ছে কি ভিসার জন্য শুধুমাত্র আমরা ওয়েট করতেছি এখানে অনেক মানুষ আজকে আসার কথা ছিল অনেক হাজি তো আমার হাজি প্রায় রিপিট হাজি আমার 2-3 বার 4 বার হজ করছে তো এরা এত সব জানে এইজন্য হাজি এখানে কম তো সবাই আসলে হয়তো আপনারা দেখতে পারতেন তো সবার কথা এইটাই মানে সবার জন্য আমার এই কথা যে আপনাদের এই যে রেজিস্ট্রেশন প্রি রেজিস্ট্রেশন এবং এরপর এখন ভিসার জন্য অপেক্ষা প্রথম 2টা ফ্লাইট মানে 12 তারিখে ফ্লাইট আর হচ্ছে কি 23 তারিখে ফ্লাইট আমরা আপাতত কনফার্ম করে ফেলছি পরে ওগুলো আস্তে আস্তে ধাপে ধাপে হয় তো এটা আলহামদুলিল্লাহ আল্লাহর পাকে লাখ লাখ শুকরিয়া যেমন ধরেন আমার যে প্যাকেজের মধ্যে সিলভার প্যাকেজ আর হচ্ছে কি আপনার গোল্ড প্যাকেজ আর স্ট্যান্ডার্ড প্যাকেজ বিশেষ করে স্ট্যান্ডার্ড প্রথম দিক দিয়ে যারা যাবে সিলভার যারা প্রথম দিক দিয়ে যাবে তাদের অলমোস্ট 99% সেটা টিকেট ওকে হয়ে গেছে এটা হলো আমাদের প্রথম ধাপ এটা আমাদের করতে হয় এখন আছে হলো কি ভিসার কাজ তো ইনশাআল্লাহ ভিসাও খুব দ্রুত হয়তো 2 দিনের মধ্যে আমাদের প্রথম ধাপের ভিসাগুলো হবে যে 12 তারিখে যাদের ফ্লাইট হবে 12 তারিখে যাদের ফ্লাইট হবে ওনাদের ভিসাগুলো আগামী 2-3 দিনের ভিতরে ইনশাআল্লাহ হয়ে যাবে এরপরে 23 তারিখে যাদের ফ্লাইট আছে ওনাদের ভিসাগুলো হবে তো আমি মূলত আপনাদেরকে এখন যেটা বলা যে আপনি একটু ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে যার যেদিন ফ্লাইট আছে সেদিন থেকে বের হওয়া থেকে শুরু করে এবং আমি ওই যে জেদ্দা এয়ারপোর্ট পর্যন্ত মানে ব্যাক রিটার্ন যে জেদ্দা এয়ারপোর্ট এখানে কারো 40 দিন কারো 30 দিন হ্যাঁ কারো 20 দিন কারো 15 দিন এটা একটা ডিউরেশন আছে তো সেই ব্যাপারে একটু কথা বলবো কার কি রকম যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এটার মধ্যে একটু ইয়ের মধ্যে রেখে দেবেন নোট রাখবেন হাতে যেভাবে হোক মনে রাখবেন বক্তব্য শেষ হলে আপনি বলবেন আমি আপনাকে সময় দেবো আপনি আমার কাছ থেকে জিজ্ঞেস করতে পারবেন আমরা প্রথমে আসি যে আপনার যখন আমরা ফ্লাইটের আগে বেশ কিছু কাজ আছে পাসপোর্ট আপনাদের প্রায় পাসপোর্ট আমাদের হাতে আছে বাকি যে পাসপোর্টগুলো নেই এগুলো আমাদেরকে জমা দিয়ে যাবেন কেন জমা দিয়ে যাবেন
আপনি প্রশ্ন করতে পারেন যে পাসপোর্ট জমা দেওয়ার কি কারণে, এবং তো পাসপোর্টের মধ্যে স্ট্যাম্প হয় না। তো পাসপোর্ট এই জন্য জমা দিতে হবে, আমরা যখন কাজগুলো করব, যে কাজগুলো করব এখানে কিন্তু অনেক কিছু আছে, কাগজ পেপার, সব পেপার আমাকে একটা 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 করে যতগুলো পেপার হবে আপনার পাসপোর্টে অ্যাটাচ করতে হবে, কারণ এগুলো আপনার দরকার। এগুলো এয়ারপোর্টে প্রত্যেকটা, মানে বাংলাদেশ এয়ারপোর্টে, আশকোনাতে, তারপর হচ্ছে ইমিগ্রেশনের সময়, এরপরে সৌদি যাওয়ার পরে ইমিগ্রেশনের সময়, সৌদি ইমিগ্রেশন মানে সৌদি থেকে যাওয়ার পরে গাড়িতে ওঠার সময়, বিভিন্ন জায়গায় এই কাগজগুলো, এই পেপারগুলো লাগবে। কোথাও যদি কোনো পেপার মিস্টেক হয় আপনার হয়রানির শিকার হতে হবে। এই জন্য আমরা পাসপোর্টের মধ্যে ভিসা এবং অন্যান্য কাগজপত্র পেপার যেগুলো থাকবে অ্যাটাচ করা লাগবে, এগুলো সব অ্যাটাচ করে আপনাদেরকে আমরা ফ্লাইটের যে কয়েকদিন আগে পাই আমাদের যথাসম্ভব কাগজগুলো পেপারগুলো হাতে আসার পরপরই আমরা আপনাদেরকে প্রত্যেকজনকে আমরা দিয়ে দেব। তো আমাদের এখান থেকে কিছু জিনিস আমরা দেব, যেমন ধরুন আপনার কি কি লাগবে, একটা মানুষের কি কি লাগবে হজ করার জন্য, এটা একটা ফিরিস্তে আপনাদেরকে দেবো, এটা দিছি, আপনারা যাওয়ার সময় নেবেন। তারপর আমি বলে দিচ্ছি, আমরা আপনাদেরকে একটা এহরাম দেব পুরুষের, একটা এহরাম দেব পুরুষের, আর মহিলাদের জন্য একটা হিজাব দেব। এরপরে যেটা আছে, প্লিজ কথা একটু বলা যাবে না, প্লিজ যারা কারো ফোন থাকলে আমি একটু জরুরি কাজ করতেছি, প্লিজ। আমরা হিসাব দেব, মহিলাদের জন্য একটা করে হিসাব দেব, একটা ব্যাগ দেব, আর হাতের তসবিহ এগুলো একটু দেব। এখন বিষয়টা হচ্ছে যে এহরাম যদি কারো যদি 2টা 3টা দরকার হয় আলাদা করে কিনে নেবেন, এটা এখানে আছে, আমি জাস্ট আপনাকে, আর হিসাবও কিনে নেবেন আছে, আমরা একটা করে দিচ্ছি, বাকিগুলো কিনে নেবেন। 2 ফিটার স্যান্ডেল কিনে নেবেন, প্রথমে 2 ফিটার স্যান্ডেল, ওই যে বাটার জুতাগুলো আর কি, বাটার স্পন্সর স্যান্ডেলগুলো কিনে নেবেন। কারণ আপনি বাসা থেকে যখন বের হবেন, বাসা থেকে বের হন ফ্লাইট যখন দেব, ফ্লাইটের 8 ঘন্টা আগে আশকোনা আপনাদের উপস্থিত থাকতে হবে। 8 ঘন্টা আগে ফ্লাইট যখন স্টার্ট হবে, আপনার যখন ফ্লাইটের টাইম হবে ঠিক তার 8 ঘন্টা আগে আশকোনা উপস্থিত থাকতে হবে প্রত্যেকজনকে। এখন এর আগে আপনি বাসা থেকে কতক্ষণ বের হবেন, কতক্ষণে যাবেন সেটা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা অনুযায়ী, বা 8 ঘন্টা আগে। এখন কথা হচ্ছে 8 ঘন্টা আগে কেন হবে, এটা 8 ঘন্টা 8 আওয়ার্স, ঠিক আছে, হ্যাঁ 8 আওয়ার্স আগে আপনি ওখানে পৌঁছবেন। এখন কথা হচ্ছে 8 আওয়ার্স আগে কেন, বাংলাদেশ থেকে একটু আমার কথাগুলো শুনতে হবে প্লিজ। বাংলাদেশ থেকে যত মানুষ যাবে, বাংলাদেশ থেকে যত মানুষ যাবে, যত হাজি যাবে, সব হাজিকে বাধ্যতামূলক এখন আশকোনা হজ ক্যাম্পে উপস্থিত থাকতে হবে। এখন আশকোনা হজ ক্যাম্পে কেন, আশকোনা হজ ক্যাম্পে হচ্ছে কি আমাদের মূল ইমিগ্রেশন যেটা আছে, বাংলাদেশের ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে হবে। আর এখান থেকে হজ ক্যাম্পে আপনার হওয়ার পরে, ইমিগ্রেশন হওয়ার পরে আপনাকে যেতে হবে বাসে করে, আবার যেতে হবে কোথায়, শাহজালাল এয়ারপোর্টে। শাহজালাল এয়ারপোর্টে আর কোনো ইমিগ্রেশন নাই, সোজা চলে যাবেন। সোজা চলে যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে কি আবার ওই সৌদি ইমিগ্রেশনে, সৌদি ইমিগ্রেশনটাও এখানে হয়ে যাবে। এটা আমাদের জন্য অনেক ভোগান্তি কমছে। এটা কিন্তু আপনার এদিকে 8 ঘন্টা, আপনার এদিকে 8 ঘন্টা আপনার জন্য হয়তো বেশি সময়, কিন্তু জেদ্দায় গিয়ে আমাদের 12 ঘন্টা 13 ঘন্টা, আমাদের ইতিহাসে 20 ঘন্টা পর্যন্ত আমরা কিন্তু ওয়েটে ছিলাম, এই হ্যাসেলটা নাই। এটা এই জন্য 8 ঘন্টা আগে আপনি উপস্থিত হবেন। আমাদের পেপারের মধ্যে নাম লেখা থাকবে, এয়ারপোর্টে যিনি থাকবে ওনাকে রিপোর্ট করবেন যে আমি আসছি আশকোনাতে, উনি আপনাদেরকে একটা জায়গায় রাখবেন। এখন তো এরপরে এখানে যাওয়ার পরে ইহরাম পরেন না পরেন, তাকে একটু সুযোগ করে দিই, ইহরাম পরেন না পরেন সেটা যার যার ইচ্ছার বিষয়। কিন্তু আমি যেটা বলতেছি, ইহরাম আপনি বাসা থেকে পড়ে যাবেন, হুজুর বলছে, কিন্তু নিয়তটা করবেন না, নিয়তটা করবেন না। নিয়ত করবেন কখন, বাংলাদেশ ইমিগ্রেশন, সৌদি ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে আরো 10-15 মিনিট 20 মিনিট টাইম পাইলে ওখানে মসজিদ আছে, 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করে ফেলবেন। এখন এটা কেন, এটার বিষয়টা একটু ছোট করে বলে দিই। আমাদের দেশে আমাদের মন মেজাজটা তো ভালো না,
ইহরামের নিয়ত করার পরে আপনাকে বলতেছে যে ডাউন হওয়ার জন্য। ইহরাম যখন নিয়ত করে ফেলবেন আপনার পক্ষে অনেক কিছু হালাল কামও আপনার জন্য হারাম। সুতরাং আমি কারোর সাথে শাউট করা এই দেশে একদম নিম্ননৈতিক ব্যাপার। আপনি গাড়ি চালিয়ে গেলেন, আপনার গাড়িতে ধাম করে একটা মেরে দিল, আপনি তো পেটা করে দিয়ে দিলেন এটা। সুতরাং এই বিষয়গুলো এটা অনিচ্ছাকৃত। আল ফাতওয়া শুরু মালুমাত ফামান ফারাদা, কোরআন শরীফে সেখানে বলতে চাচ্ছে যে কি, যে তুমি হজের মধ্যে কি করো, একদম একদম ঠান্ডা থাকো, চুপ থাকো। ঝগড়া ফ্যাসাদ উনি জানেন, যে কোরআন নাযিল করছে উনি জানেন যে আমার মধ্যে আপনার মধ্যে কি হয়, ঝগড়া ফ্যাসাদ হয়, চিল্লাচিল্লি হয়। আমি ভালো থাকলে কি হবে, আরেকজনে ধাক্কা দেয়, এটা কিন্তু জানেন। এটা জেনেই উনি বলতেছে ফামান ফারাদা ফিল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, বলে দিচ্ছে। তার মানে আপনি ঝগড়াঝাটি করেন না, চিল্লাচিল্লি করেন না। ইভেন কি আপনার অধীনস্থ, আপনার যে অধীনস্থ যে স্টাফ থাকবে, আগে তো মানুষ স্টাফ নিয়ে হজ করত, মানে এটা কি বলে, গোলাম নিয়ে হজ করত, বলছেন নো, তাদের সাথেও কি করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না। তো এই কথা বলতে কথা হলো নিয়ে, যার কারণে আপনি ইহরাম পরবেন, ইহরাম পরবেন, স্যান্ডেল পরবেন, নিয়তটা করবেন কোথায়, ইমিগ্রেশন হওয়ার পরে। দুই ইমিগ্রেশন যখন হয়ে যাবে তখন নিয়তটা করবেন, হে আল্লাহ আমি উমরা নিয়ত করতেছি, তুমি আমার উমরাটাকে সহজ করো, কবুল করো। ক্লিয়ার? এরপর আপনি নিয়মতান্ত্রিকভাবে বিমানে উঠে গেলেন, বিমানে উঠে যাওয়ার পর আপনি জেদ্দা এয়ারপোর্টে গেলেন। দেখেন একটা সহজ বিষয়, কেউ ঘাবড়াবেন না। কেমনে যাব, কোথায় যাব, আপনার সফর সঙ্গীর সাথে যে গাইড থাকবে তার সাথেও কথা বলা যাবে না, কথা বলা লাগবে না, কথা বলা লাগবে না। আমার এই কথা যদি আপনি এখন কি শুনে নেন, দেখবেন যে আপনি সুন্দর করে শুধুমাত্র ইবাদত করবেন। কেমন? আপনি যখন আশকোনা হজ ক্যাম্পে যাবেন, আপনার সুন্দর, আপনার কাজগুলো একদম মক্কা হোটেল পর্যন্ত যাইতে যেন স্মুথলি যেতে পারে, এই জন্য আপনার কিছু কাজ এই দেশের সরকার, সৌদি সরকার করে রাখছে, আমরা সাথে আছি, আমরা করে দেব। যেমন আপনার যে পাসপোর্ট থাকবে এবং আপনার যে ব্যাগ থাকবে, আপনার পাসপোর্ট এবং ব্যাগ, কয় ব্যাগ, আপনার দুইটা আপনার লাগেজ থাকবে বড় বড়, আর একটা কেবিন ব্যাগ থাকবে, রাইট? এইগুলো যে ঠিক এই কেবিন ব্যাগটা আপনার সাথে থাকবে, বাট ওই যে লাগেজগুলো যে আপনার হোটেলে ঠিকঠাক মতো পৌঁছায় যায়, আপনিও যেন ঠিকঠাক মতো আপনার হোটেলে পৌঁছান, আপনার সাথে কেউ না থাকলেও সেই ব্যাপারে সহজ কিছু ব্যবস্থা একটু সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, আমরা করবো এটা। এখন এই যে ব্যাগেজগুলো আছে, এই ব্যাগেজগুলো নিয়ে আপনি সুন্দর করে ব্যাগেজগুলো অটোমেটিক চলে যাবে, আপনি দেখবেন না, এটা আপনার হোটেলে চলে যাবে। আপনিও আপনার হোটেলে কিভাবে যাবেন, এই সহজ ব্যবস্থা গভর্নমেন্ট করছে। কি সহজ ব্যবস্থাগুলো? আমরা এখানে এয়ারপোর্টে, যখন এয়ারপোর্টে যাবেন, আশকোনায় যাবেন, আশকোনায় যাওয়ার পরে আমাদের লোকের সাথে কথা বলে আমাদের জন্য অপেক্ষা করবেন। সেখানে কিছু কাজ আছে, আরো ব্যাপার আছে, এই ব্যাপারগুলো যোগ হবে। কেমন? প্রত্যেক দিনের, প্রত্যেকটা ফ্লাইটের, প্রত্যেকটা হোটেলের, প্রত্যেকটা সময়ের জন্য আলাদা কালার দেওয়া থাকবে। যেমন ধরেন আজকে BG337 একটা ফ্লাইট নাম্বার, এই ফ্লাইট নাম্বারে ঢাকা থেকে জেদ্দা যাচ্ছে, এই জেদ্দা 400 প্যাসেঞ্জার আছে, 400 প্যাসেঞ্জারের মধ্যে মনে করেন 300 আছে একজনের, 200 আছে একজনের, 100 আছে একজনের, 50 আছে একজনের, বিভিন্ন রকম ভাগ আছে। এখন যদি মনে করেন 10 রকমের প্যাসেঞ্জার থাকে, 10 রকমের হোটেল থাকে, 10 রকমের কালার দিবে, হলুদ, নীল। যেমন আমি সুলাইমান, আমি যাব কোথায়, মনে করেন আপনার সাফা টাওয়ারে, এই সাফা টাওয়ারে যখন আমি যাব, আমাদের এখানে কি থাকবে, এন্ট্রি থাকবে, অনলাইনে এন্ট্রি থাকবে। অনলাইনে এন্ট্রি থাকার পরে সাফা টাওয়ারের জন্য একটা কালার বের হবে, ধরেন যে আপনার রেড একটা কালার, রেড কালার করে আমার একটা রেড কালার স্টিকার আমি নেব, এই নিয়ে প্রত্যেকজনের পাসপোর্টে রেড কালার লাগাবো, এই রেড কালার স্টিকারটা আমি আপনার লেগেজে লাগাবো, বুঝলে? তাহলে আপনার টেনশন নেই, আপনি এখান থেকে সবকিছু করে চলে গেলেন, আপনার ব্যাগ দিয়ে দিলেন, লেগেজ ওই কালার ফ্লাইট অনুযায়ী ঠিক কোথায় চলে যাবে, ফ্লাইটে যাবে, আগে যাক পরে যাক, আপনার হোটেলে চলে যাবে। যেহেতু এখানে ওই দিন ওই ফ্লাইটে কোন কোন হোটেলের লোক কোথায় কোথায় গেছে সেটা কালার আলাদা করে মার্ক করা আছে। কথাটা কি আরো ক্লিয়ার? একদম একদম এবারে কোনো সন্দেহ করার চিন্তা করার দরকার নেই। আপনি এই কালারগুলো যখন আপনি জেদ্দা এয়ারপোর্টে যাবেন, ইমিগ্রেশন না করে, তখন ইমিগ্রেশন লাগবে না, সোজা খালি যাবেন, যাওয়ার পরে বাস যেখানে থাকবে সেখানে ঠিক একদম ঠিক কমপ্লিটলি এইভাবে মনে করেন এই পেপার নিয়ে দাঁড়া থাকবে,
রেড একটা স্টিকার নিয়ে দাঁড়ায় থাকে, একজন এখানে একজন এখানে একজন এখানে, কেউ রেড কেউ ব্লু কেউ এটা বিভিন্ন রকমের কালার, হোয়াইট কালার নিয়ে দাঁড়ায় থাকে। ওই যে যেখানে আমি আগে এন্ট্রি করছি বাংলাদেশে, হ্যাঁ এইরকম কালার নিয়ে দাঁড়ায় থাকবে। তো আমি রেড কালার নিয়ে দাঁড়ায় থাকলে সোজা আপনি রেড কালারের নাম দিবেন, আর ডাইনে যাওয়ার কোনো কুতূহল নেই, কারণ আপনার পাসপোর্ট তো রেড, আপনার পাসপোর্টের মধ্যে স্টিকার তো রেড, এভাবে যাবেন। ঠিক তারা গাড়ি দাঁড়ায় করে রাখছে, গাড়ির মধ্যে উঠে যাবে, তারা এন্ট্রি করে দিবে রেড কালার, হোটেল অমুক অমুক জায়গায় যাবে, ঠিক আছে। আর কোনো ইয়ে নেই, আপনি সোজা আপনার ব্যাগেজ যাবে, আপনার ব্যাগেজ আলাদা, আপনি দেখবেন না ব্যাগেজ, আপনাকে আগে হোটেলে পৌঁছায় দিবে। এখন হোটেলে পৌঁছায় দিবে কিভাবে? এখানে যাওয়ার সময় বেশ কিছু চেক আছে আমার, শুধু এখানে আরো 3 4টা 5টা চেক আছে, অনেক সময় দেরি হতে পারে, কিন্তু একটু আমাদের কথা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যখন ব্যাগেজ, আপনি আপনার লাগেজ কেবিন আর দুইটা লাগেজ আলাদা আলাদা করে দিবেন। এই লাগেজগুলোতে আপনি কি কি দিবেন? আপনার যা ইচ্ছা তাই দেন, তামাকজাত পণ্য, হাবিজাবি, নিষিদ্ধ জিনিস ছাড়া সবই দেন। তবে একটা কথা হচ্ছে যে কেবিন ব্যাগ দিবেন, এই কেবিন ব্যাগের মধ্যে এটা একটা আমাদের আপনাদের কাছে পরামর্শ, উপদেশ বলেন, পরামর্শ দেন, রিকোয়েস্ট বলেন, যাই করবেন এটা করবেন। কি কি করবেন? ছোট যে ব্যাগেজটা থাকবে এই ব্যাগেজের মধ্যে 2 সেট কাপড় রাখবেন, মহিলা পুরুষ উভয়ই 2 সেট, একটা পাঞ্জাবি একটা অ্যারাম সেট রাখবেন। ইনসুলিন আপনি প্রথম, মানে এটার কারণ হচ্ছে আপনি যদি মক্কায় যেদিন যাবেন সেদিন থেকে স্ট্রেট 2 থেকে 3 দিনের জামা কাপড় এবং ওষুধ মেডিসিন কেবিন ব্যাগে রাখবেন। ইন কেস আপনার ব্যাগেজ কোনো কারণে কি হয়ে গেল, অটো তো সব অটোর মধ্যে হইল না, গেল না, তাহলে আপনি কি পাবেন? কষ্ট পাবেন। আপনি 1 সপ্তাহ পরে পাইলেন, আপনি জামা নেন নাই, আপনি 1 সপ্তাহ থাকবেন কি করে? আমি এই কথা বুঝাতে পারছি? এতটুকু পর্যন্ত বুঝাতে পারছি কিনা? এখন আসেন, এরপর আপনি কি কাজ করবেন? আমার আসি সিলভারের যে প্যাকেজগুলো আছে, একটা একটা করে আসি, তাহলে বুঝা যাবে। মানে প্রথম ফ্লাইট আসি আমি 12 তারিখে ফ্লাইট, 23 তারিখে ফ্লাইটে এখন আমি আসিনি, আমি 12 তারিখে ফ্লাইট। 12 তারিখে ফ্লাইটের মধ্যে আমার 2টা প্যাকেজের লোক আছে, একটা হলো সিলভারের প্যাকেজের লোক আছে, আরেকটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজের লোক আছে। 12 তারিখে যে প্যাকেজটা আছে আমার, 12 তারিখে যে ফ্লাইটটা আছে, এখন এই 12 তারিখের ফ্লাইটের মধ্যে যারা সিলভারের প্যাকেজ যাবে তাদের হোটেল কোথায় সেটা বলে দিচ্ছি, মক্কায় যাইয়া। এখন এর আগে একটা ছোট্ট কথা বলি, 5 স্টারের 0 মিটারের হোটেলগুলো এখনো পর্যন্ত তাদের তাসরিয়া বের হয়নি। তাসরিয়া হচ্ছে এমন একটা জিনিস যে তাসরিয়াটা তারা মনে করেন যখন তাসরিয়া হয়ে যাবে তারপরে বলবো যে এই হোটেলের মধ্যে হাজি ছাড়া আর কেউ রাখা যাবে না, মানে এটা তাদের একটা সিস্টেম। তাসরিয়া রক্সা বলে এটাকে, এটা রক্সা তাসরিয়া বলে এটা। এখন 5 স্টার হোটেলগুলো তাসরিয়া একটু প্রথম দিকে একটু হোটেলগুলো তাসরিয়া নেয় না সরকার, কারণটা কি? প্রথম তো ফ্লাইট কম, হাজি কম, হোটেলগুলো খালি থাকবে, তাদের লস হবে, বুঝতে পারছেন? যদি তাসরিয়া নিয়ে নেয়, তাসরিয়া নেয় একটু পরে, কারণ তারা তখনও ওমরার প্যাসেঞ্জার জন্য তারা কোথায় হোটেলে রাখতে পারে 0 মিটারে। যার কারণে সিলভারের যে প্যাকেজগুলো আছে, আমি 12 তারিখে সিলভারের যে হাজিগুলো আছে ওনাদেরকে বলতেছি ওনাদের হোটেল কোথায়। ওনাদের হোটেল এখন আমরা ক্লক টাওয়ার আর হলো সাফা টাওয়ার, এই দুটাতে আমরা অ্যাডজাস্ট করে রেখে দিছি। একটা হলো গিয়া মোবিল পিক, সাফা এই ক্লক টাওয়ারে মোবিল পিক, আর এই সাফা টাওয়ারে আল সাফা রাইমান 0 মিটার, টোটাল 0 মিটার। এই দুইটা যখন তাসরিয়া যেটার আগে বের হবে, তাসরিয়া যেটার আগে বের হবে সেটাই আমি ইনপুট করে দেব অলরেডি সিস্টেমে। কথা কি বুঝতে পারি? যারা সিলভারে আছেন তাদের ইনপুট করে দেব সিস্টেমে, যেটা আগে বের হবে। ক্লক টাওয়ার যদি আগে বের হয় সেটা সিস্টেম, কারণ আমার পেমেন্ট দেওয়া আছে, 100% পেমেন্ট ওকে আছে, আমার দুটোতেই আমার পেমেন্ট ওকে আছে। এখন যেটা আগে বের হবে সেটা আমি করে দেব। ক্লক টাওয়ারে ক্লক টাওয়ার, সাফা টাওয়ারে সাফা টাওয়ার। 12 তারিখে মনে রাখবেন, 12 তারিখে। এখন 12 তারিখে স্ট্যান্ডার্ড যে প্যাকেজ আছে তাদের কোথায়? তাদের হচ্ছে কি আলিজুল ফালা। আপনারা কম্পিউটারে সার্চ দিতে পারেন, ওইটা এটা কি গুগলে দেয় না, কেমনে লোকেশন দিতে পারেন, খুব কাছে। এটা এক স্ট্যান্ডার্ডে যারা আলিজুল ফালা, এটা যা মাত্র আপনার জাস্ট আপনার হারামে ঢুকতে আপনার 3 মিনিট, হারামে ঢুকতে মাত্র 3 মিনিট। আমরা এখনো পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজে, ভিআইপি প্যাকেজে যাই বলবেন, আমরা যখন কথা বলি আমাদের হাজি সাহেবদের সাথে যখন কথা বলি,
আমরা আগে যেরকম কথা বলি তার চেয়ে বেটার আমরা চেষ্টা করি সবসময় আমরা একটু সব প্যাকেজে যেমন ধরেন সিলভারের প্যাকেজে প্রথম 12 তারিখে জানা যাচ্ছে ওনাদের সাথে আমার এই ব্রেকফাস্ট ছাড়া কথা হয়েছে, এখন কিন্তু ব্রেকফাস্ট সহকারে করে ফেলেছি টাকা। সুতরাং আপনার হোটেল বুফে চিন্তাই নেই আর ক্লিয়ার। এটা আমাদের স্টাফ, এগুলো আমাদের পক্ষ থেকে, আমাদের এজেন্সির পক্ষ থেকে এগুলো আমাদের কিছু গিফট থাকে। আমি আরিসুল ফাড়া স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে যাদেরকে আমরা গিফট, সেটা হলো যে আমরা এটা 500 মিটার বলছিলাম সবাইকে, স্ট্যান্ডার্ডে 500 মিটার বলছিলাম। আমি 500 মিটারের জায়গায় এখন সেটা আমি 200 মিটারে নিয়ে আসছি, 250 মিটারের মধ্যে নিয়ে আসছি। এটা আমাদের পক্ষ থেকে, এজেন্টের পক্ষ থেকে এটা গিফট। এখন আসলে আরিসুলের কাছে আছে, আমরা হোটেলে যাব, হোটেলে যাওয়ার পরে একটু সবাই সময় নেবেন ভাই, 10 জন যান আর 5 জন যান, প্রত্যেকটা পাসপোর্ট এন্ট্রি করে হোটেলের রুমগুলোর চাবিগুলো নিতে হয়। সুতরাং একটু সময় নেবেন সবাই। আমরা হোটেলে যাব, সময় দিয়ে হোটেলের রুমে ঢুকবেন, হোটেলের রুমে ঢোকার পরে একটা সময় দেবো আবার, কতক্ষণ টাইম যাই হবে ওই সময় মাশওয়ারা করব। আমরা ওই সময় হোটেল লবিতে বসে চাবি দেওয়ার সময় বুঝবো যে ভাই সবাইকে জিজ্ঞাসা করবো আপনি কতক্ষণে আপনি ফ্রি হতে পারবেন, ফ্রেশ আছে, এটা আছে, সেটা আছে। আচ্ছা, মাঝখানে একটু বলে রাখি, তালবিয়ার কথা তো আমাকে বলতে হবে না, এগুলো তো হুজুরে বলে দিচ্ছে, রাইট? এগুলো নিয়ে তো আমার কোনো কিছু নেই। আপনি কিন্তু এখন পর্যন্ত চলতেছে তালবিয়া, কোথায় এখনো চলতেছে তালবিয়া। আপনি আমার সাথে কথা বলবেন, বাট আপনার একটাই মাত্র আমল যে থাকবে কি, তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এটা একদম অবশ্যই, এটা চলবে। এরপর আস্তে আস্তে আপনি যখন হোটেলে চাবি নিয়ে আপনার রুমে যাবেন, যাওয়ার আগে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনি কতক্ষণে ফ্রি হতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে মানুষ সবাই বলছে যে আধা ঘন্টার মধ্যে ফ্রি হোক, কারণ কেউ আমার 1 ঘন্টা হেমিয়ে আরেকজনে কি মানবে না, তাড়াতাড়ি আসবেন। তো সুতরাং সবার পক্ষে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চলে আসবো। কোথায় আসবো? আমাদের কাজ হচ্ছে কি এখন উমরা, কারণ যতক্ষণ আমি তালবিয়া শেষ করে ফেলবো, যতক্ষণ আমি উমরাটা শেষ করে ফেলবো, ততক্ষণ পর্যন্ত আমি নিরাপদ না। কারণ আমাকে দেখেন, আমি কিন্তু নেগেটিভ সাইডগুলো আপনাদের চিন্তা করতে বলবো, কারণ আমরা কিন্তু ওইরকম আল্লাহওয়ালা মানুষ না, এখনো পর্যন্ত সেরকম হয়নি। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আমাদের পদে ভুল ত্রুটি, ডাইরেক্ট যদি বাংলা আমাদের এটা হয়। সুতরাং আমরা এখন আমাদের একটাই টার্গেট থাকবে, কখন আমি উমরা শেষ করব। সুতরাং তাড়াতাড়ি আমরা কাজ শেষ করে উমরা করতে চলে যাব। এই যে উমরার লোক দেব, আমরা থাকবো, গাইড থাকবে, একসাথে উমরা করব। কেউ যদি একসাথে উমরা করতে না পারে তাহলে উনি নিজে উমরা করবে। এবং আমরা প্রত্যেকটা রুমে গিয়ে মানুষকে ডেকে নিয়ে আসতে পারবো না, কারণ রুম এটা পসিবল না। টাইম দিয়ে দেবো, টাইমের মধ্যে চলে আসবে, টাইমের মধ্যে চলে আসলে উমরা করব, না হলে উনি একা পরে করে নেবে। উমরা করার সময় অবশ্যই আমরা একসাথে উমরা করব, উমরা করে উমরা শেষ করে আবার হোটেলে চলে আসবো। মাসলা তো হুজুর বলে দিচ্ছে, হ্যাঁ চলে আসবো। এখন বিষয়টা হলো জাস্ট একটা ইনফরমেশন, আমরা যে ব্যাগ দেব এটা অন্ততপক্ষে আপনাদের সাথে রাখবেন, এটা থাকে, কারণ এটাতে agentformation.org আমাদের ওয়েবসাইটটা থাকবে। আপনারা আত্মীয়-স্বজনকেও বলে দেবেন, আপনারা agentformation.org তে আপনারা কোন হোটেলে আছেন, কি অবস্থা, সবার রুম নম্বর, এভরিথিং ওখানে কি থাকবে, ইনফরমেশনগুলো থাকবে। এখন মনে করেন কেউ সাপোজ কিছু নাই, পাসপোর্ট নিয়ে নিছে, কাগজপত্র নিলেন না, ব্যাগটা অন্ততপক্ষে থাকলে, ব্যাগের মধ্যে যদি ওই আমার ওইটা থাকে, আপনাকে যে কেউ বারকোড দিয়ে ওয়েবসাইটে ঢুকে আপনাকে ট্রেস করতে পারবে এবং আপনার পূর্ণ হোটেল রুম পর্যন্ত পাওয়া যাবে। ব্যাগটা কি আজকে পাবো? না, ব্যাগটাও আমি যেদিন পাসপোর্ট দেব আপনাদেরকে, যেদিন পাসপোর্ট আজকে কি পাবো? না, আজকে কথা পাবেন। আপনার জরুরি দরকার যেদিন সেদিন দিতে হবে। জরুরি কাজ আছে আমার, স্যার আপনার যদি দরকার না অসুবিধা না, পরে শুনে নিয়ে আরেকদিন নয়, কিন্তু এই কথাগুলো খুব জরুরি দরকার। এটা এই জন্য দরকার স্যার, যে ওইখানে হলে আমাদের একটু সমস্যা হয়, যে এটা শুনি নাই তো, এটা একটা সমস্যা। তো যাই হোক, এখন আপনি উমরা করবেন, উমরা করে এসে রুমে চলে আসবেন। রুমে চলে আসার পরে এভাবে থাকবে। খানা 12 তারিখে যারা যাবে, যেসব ফ্লাইটে 12 তারিখে যেসব প্যাকেজের লোকগুলো সবারই খানা রুমে পৌঁছে যাবে, মানে লাঞ্চ ডিনার রুমে পৌঁছে যাবে। ঠিক আছে?
না না, এটা আমি হোটেলের কথা বলছি, রুমের পৌঁছে যাবে এটা। এরপর আসলে হচ্ছে কি এতটুকু পর্যন্ত শেষ, এরপর আর কোনো কিছু দরকার না, আপনি আপনার মতো করে আবার বন্দি করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত সম্ভব। যেহেতু হোটেল কাছে দিছি, আপনারা হোটেল কাছে পাইছেন, এটা আপনাদের নসিব। টাকা পয়সা খরচ করলেও নসিব, টাকা পয়সা খরচ ঠিক আছে, টাকা পয়সা আপনি যদি টাকা পয়সা খরচ করে যান তাও কিন্তু এটা আপনার নসিব, আপনার ভাগ্য। আপনার ভাগ্যটাকে কখনো আপনি নষ্ট করবেন না, আপনার ভাগ্যটাকে কখনো আপনি নষ্ট করবেন না। ভাগ্যটা কি? সেটা হচ্ছে আপনি যে কোনো মুহূর্তে চাইলে হারামে ঢুকতে পারবেন, এর চেয়ে বড় ভাগ্য আর হতে পারে না। যে কোনো সময় চাইলে 24 ঘন্টার ভিতরে আপনাকে লাইন ধরতে হবে না, পিছন থেকে আসতে হবে না, গরমের মধ্যে কষ্ট করে আসতে হবে না, হারামে যাবেন। অনুরোধ, এটা হারামে যাবেন, এবাদত করবেন, আর কোনো কাম নাই। যখন পারেন দোতলায় আস্তে আস্তে তোয়াফ করবেন, আস্তে 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 দোতলা যায় তোয়াফ করবেন। এখন আপনি এটা ওয়েট করবেন, আবার হোটেলে আসবেন, যাবেন। এর মধ্যে আবার 23 তারিখে আমাদের সেকেন্ড ফ্লাইট আসতেছে। একটু যারা 23 তারিখে ফ্লাইট আসতেছে তাদেরকে বলতেছি 23 তারিখে সোজা সেম কন্ডিশন। কি কষ্ট পড়ে স্যার? 23 তারিখে ফ্লাইটে কারা ওটা প্রশ্ন আছে, এখানে অনেকে আছে, আমিও তো আছি। জি, আপনিও আছেন। যারা যারা আছেন আপনি জানেন, এটা নতুন করে ভালো থেকে না, সবাই জানেন 23 তারিখে যারা ফ্লাইট জি জি না, এই 12 তারিখে 23 তারিখে ফ্লাইটের একটা চার্ট বের করে দিলে আমাদের জন্য সুবিধা হবে। একটা মিনিট, সেটা হলো 12 তারিখে গিয়ে আমরা 13 তারিখে পৌঁছতে জানে এইভাবে জানা 12 তারিখে গিয়ে 13 তারিখে না, 12 তারিখে গিয়ে 12 তারিখে বসতেছেন না, 12 তারিখে তাহলে আমরা ধরে নিচ্ছি 14 তারিখের মধ্যে ওমরার কাজ শেষ হয়ে যাবে। জি। আচ্ছা, আমি একটু বলি, একটু প্লিজ আমাকে কেউ এত কষ্ট করবেন না, আমি এত জ্ঞানী মানুষ না, মানে আমার খুব অসুবিধা হয়ে যায়। আমি কিন্তু এখন বইয়া রাখতেছি, পরেরটা আমি কোন কেমনে না, প্লিজ আমি পারবো না, আমাকে একটু মনে রাখবেন প্লিজ। আমি 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 বলতে পারবো না, পরে ইনফরমেশন গুলো আমার কি হয়ে যাবে, সমস্যা হবে। প্লিজ একটু সবার কাছে হাত জোড় করে প্লিজ। এখন আপনি এই 23 তারিখে যাদের ফ্লাইট তাদেরকে বলতেছি, যারা সিলভার দ্বিতীয় প্যাকেজ যারা আছে তারা হলো 23 তারিখে, যাদের 30 দিনের প্যাকেজ, সোজা কথা, যাদের সাথে 30 দিন 29 দিন কথা হয়েছে তারা হচ্ছে 23 তারিখের প্যাকেজ যাবে। এই 23 তারিখে যারা যাবেন ওনাদের সোজা এখানকার আগের নিয়মেই আপনারা আগে চলে যাবেন, বিমানে উঠবেন, তাল দিয়ে জামিনা সাহেব নিয়ে পড়বেন, এয়ারপোর্টে যাবেন, ওইখানে আপনার কালার নিয়ে দাঁড়ায় থাকবে, কালারে চলে যাবেন, সোজা আপনি হোটেলে চলে যাবেন। আপনাদের হলো গিয়া রোতানাতে, আপনাদের রোতানাতে মাওয়া রোতানা। কারণ এটা এখন কেন কনফার্ম করতে পারতেছি, আগেরটা কেন কনফার্ম করতে পারিনি বুঝলেন? এখন আগে যে যারা আছে তারা বলে আমারটা কেন কনফার্ম হলো, কারণ এটা টাইমটা আরো 15 দিন 20 দিন সময় আছে, টাইম 15 দিন সময় যেই পাশে এর মধ্যে হয়ে যাবে কনফার্ম মাওয়া রোতানা। বাট আপনাকে তো আমাকে 12 তারিখের আগেই কনফার্ম করে নিতে হবে। এই জন্য ঠিক আগে যেটা পাবো সেটা আমি নিয়ে নেব, সেটা আমরা আগামী 2 থেকে 3 দিনের ভিতরে জানাই দেব। 2 থেকে আপনাদেরকে সবাইকে বলে দেবো যে আপনার হোটেলে এটা, ঠিক আছে? এখন 23 তারিখের কথা আসি। 23 তারিখে যারা যাবেন তারা ওই সিস্টেম মতো হোটেলে পাবেন, হোটেলের মধ্যে অপেক্ষা করবেন, তারপরে হোটেল লবি থাকবেন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিবে, ওমরা করবেন, ওমরা করে এসে আবার সে আগের মতো আপনাদের খানার প্লেস দেখাই দেওয়া হবে, তারপরে ব্রেকফাস্টের প্লেস দেখাই দেওয়া হবে। ওই যে সিলভার প্রথম 12 তারিখে ওনাদেরকে ব্রেকফাস্টের প্লেস দেখাই দেওয়া হবে, ব্রেকফাস্ট করবেন। এইভাবে থাকতে থাকতে আমরা ওই যে দুটোটা প্যাকেজ একসাথে হয়ে 2 জুলাই পর্যন্ত একসাথে থাকবো। কত? 2 জুলাই পর্যন্ত। 2 জুলাই আমরা কোথায় চলে যাব? মদিনায় চলে যাব। এখন একটা কথা আছে, 2 জুলাই যে আমরা মদিনায় যাব, সরি 2 জুন, 2 জুলাই যে আমরা মদিনায় যাব, এই 2 জুনে মদিনায় যাওয়ার 2 জুনের মদিনায় যাওয়ার 1 দিন বা 2 দিন আগে আপনাদের সাথে এই ব্যাপারে আমরা পরামর্শ করব। যেমন এখান তো আপনি ওখানে কেনাকাটা করবেন, আপনার ব্যাগেজ হবে আলাদা, কিন্তু মদিনায় কিন্তু এত ব্যাগেজ নেওয়া যাবে না, কারণ মদিনায় কিন্তু অল্প জিনিস নিতে হবে। আসার সময় আপনি গাড়িতে এত ব্যাগেজ হবে না, তো সুতরাং আপনি মিনিমাম এক্সট্রা ব্যাগেজ যেগুলো থাকবে আপনার যদি মদিনায় না নিতে হয়, এই ব্যাগেজগুলো আপনি এখানে দিয়ে যাবেন। কিভাবে দিয়ে যাবেন? আপনার নাম, ট্রেনে যাব না বাসে যাব? বাসে যাবেন, বাসে এই আপনার নাম, ঠিকানা সবকিছু লিখে ওখানে আমাদের নির্ধারিত কি থাকবে, দায়িত্বপ্রাপ্ত থাকবে। কারণ আমাদের এখানে কিন্তু আরো 2 দিন বৈঠক হবে আপনাদের সাথে, প্রত্যেক প্যাকেজের সাথেই 2 জুন পর্যন্ত মক্কার মধ্যে
দুইবার কিন্তু আপনাদের সাথে বসা হবে। আমরা তখন জানাই দেব, ফোন নাম্বার দিয়ে দেব, কাকে ফোন করে কখন কিভাবে আপনি ব্যাগেজগুলো দিবেন। কারণ আপনার এই ব্যাগেজগুলো সুন্দর করে কোথায় রাখবে? আজিজিয়াতে, হোটেলে রাখবে। আপনি মদিনা থেকে এসে আজিজিয়াতে এই ব্যাগেজটা আপনার রুমে পেয়ে যাবেন। আবার ঠিক আছে, আপনার নাম অনুসারে ব্যাগেজ রুমে পেয়ে যাবেন। মদিনায় যাব আমরা বাসে, শুধু মদিনায় বাসে না, আমাদের সকল রাউন্ড ট্রিপ জেদ্দা মক্কা, মক্কা মদিনা, মদিনা মক্কা, মক্কা মাশায়ের মানে মিনা, আরাফা, মুজদালিফা, এই সেখান থেকে আবার মক্কা, মক্কা থেকে আবার জেদ্দা। আমাদের রুট কিন্তু এইভাবে, হ্যাঁ, এই পুরো রুটটা কিন্তু বাই বাস এবং সিট ক্যাপাসিটি। সেটা আমি আসতেছি একটু পরে। মদিনায় যাব আমরা, টাইম বলবো মদিনায় গাড়ি কতক্ষণে পাবো এটা ওই সময় বলা যাবে, এখন বলতে পারবো না। ঠিক টাইম মতো নিচে আমরা উপস্থিত থাকবো, আমাদের পুরনো হাজিরা আছে ওনারা জানে, নিচে উপস্থিত থাকবো, গাড়ি আসবে, গাড়িতে করে চলে যাব। মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় যাব, যাওয়ার দরুদ শরীফ পড়তে পড়তে যাব। মদিনা যাইতে সময় লাগবে মিনিমাম অন্তত পক্ষে ওই সময় 7 ঘন্টা থেকে 8 ঘন্টা। 2 তারিখের কথা, হ্যাঁ 2 জুন। এর মাঝখানে 2 জুনের মাঝখানে যে কোনো একদিন সব হাজিকে নিয়ে আমরা সাইট সিইং করাবো মক্কায়। 2 জুন আমরা মদিনায় যাব, বাসে করে যাব, বাসের নাম্বার থাকবে এবং নাম্বার অনুযায়ী লিস্টও থাকবে। সবাই মানে সব আছে, খুব উঠেন না, তারা হয়ে যাবে। মানে কেমনে কে কার আগে উঠবে দরকার নেই, আমরা বাসের নাম সহকারে, মনে করেন 1 নম্বর বাসে অমুক 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 পাসপোর্ট নাম্বার, 2 নম্বর বাসে অমুক 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 পাসপোর্ট নাম্বার, এভাবে দিয়ে দেব। ঠিক সেইভাবেই আপনি বাস আসবে, বাসে উঠবেন, সেই বাস থেকে নামবেন হোটেলে। হোটেল মক্কাতে কিন্তু সিলভারে আগে পড়ে 12 তারিখ আর 23 তারিখে যারা গেছে সবারই কিন্তু হোটেল একটাই, হোটেল একটাই মদিনাতে, ওয়ারদাত মোবারক। আপনি এই বোরাক গোল্ডেন সার্চ দিতে পারেন, বোরাক গোল্ডেন। আপনি গেছিলেন তো 19 গেছে যেটা আপনি 19 যেটা পাইছেন গামামার সাথে ওই হোটেলটা, গামামার সাথে ওই হোটেলটা বোরাক গোল্ডেন। আপনি খাই দেখে রাখেন, নোট রাখেন, হ্যাঁ বোরাক গোল্ডেন। তারপর আমরা কালকে পরশু লিখিত দিয়ে দেবো, আমরা আপনাদের কাছে পাবো না। আমি জাস্ট বোরাক গোল্ডেন, এটা সামনে, এটা হলো কি আপনার মহিলাদের জন্য হাঁটতে হবে হলো গিয়ে, মানে হারামের 70 তো বেশি দূরে না, হারামের 70 থেকে মাত্র 50 থেকে 50 মিটার। বাট মহিলাদের গেটটা সব জায়গায় নেই, মহিলাদের গেট একটু হেঁটে 100 মিটারের মতো হেঁটে মহিলাদের নামাজ পড়তে হবে। আর পুরুষদের নামাজ সাথে সাথে করতে পারবে, মোটামুটি সাথে সাথে পুরুষদের নামাজ কাছাকাছি করতে পারবে। এটা হলো গিয়ে। আর স্ট্যান্ডার্ড যাদের প্যাকেজ আছে, তো ওনারা আরো সৌভাগ্যবান, ওনারাও আমি বলছি না আপনাদেরকে যে 300 মিটার 400 মিটার হবে, আর হেঁটেও 100 মিটারের মধ্যে একদম প্রথম এক লাইন, দ্বিতীয় লাইনে স্ট্যান্ডার্ড প্যাকেজের দ্বিতীয় লাইনে ওনাদেরও সেরকম সেম। ওনাদের থেকে হয়তো এই সিলভার প্যাকেজ থেকে হয়তো 1 মিনিট বেশি লাগবে হাঁটতে, এতটুকু। তো যাই হোক, ওখানে আমরা যার যার রুমে খানা পৌঁছাই দেবো, যার যার রুমে 3 বেলা খানা পৌঁছাই দেবো। কোথায়? মদিনা হোটেলে। আমরা মদিনাতে থাকা অবস্থায়, এখন কথা হচ্ছে মদিনাতে থাকা অবস্থায় একটা সিদ্ধান্ত আপনারা নিয়ে নেবেন আপনাদের জন্য। সেটা হলো গিয়া, প্রথম কথা, কোরবানি। এখানে আমাদের সকল প্যাকেজ কিন্তু কোরবানি নেই, কোনো প্যাকেজই কোরবানি কিন্তু আপনার নিজ খরচ। কোরবানি কিন্তু সরকার এখন 20 লাখ দিচ্ছে হলো গিয়ে 1000 রিয়াল, সৌদি সরকার 1000 রিয়াল। এখন এটা সামনে কত হবে জানি না, সেটা কমবে, সেটা আমার কাছে মনে হচ্ছে যে 1000 রিয়াল হবে না, এটা হয়তো 800-900 এরকম হতে পারে। তো যেটা কোরবানি হবে, এই কোরবানিটা আপনি ডিসাইড করবেন, আপনি আগে মন থেকে ডিসাইড করবেন যে আপনি কোরবানি কিভাবে দিবেন, নাম্বার 1, উত্তম কোনটা? একদম উত্তম যদি হুদুদের ভিতরে, হুদুদ মানে হারামের সীমানার ভিতরে যদি কোনো আত্মীয় স্বজন থাকে, হারামের সীমানার ভিতরে যদি কোনো আত্মীয় স্বজন থাকে, তাকে কোরবানির জন্য দেওয়া। তুমি আমার জন্য এই কোরবানিটা করবা, আমার নামে এই কোরবানিটা করবা, আমার হজম কোরবানি করবা। কোরবানি করার পরে এই কোরবানি তুমি মাংসটা খাইয়া দেবে। ভাই মাংসটা আপনি খাবেন না, কোনো কোরবানি মাংসটা আপনি দেখবেন খাবেন না। সুতরাং এটা হলো উত্তম, আমি উত্তমের কথা বলছি। দ্বিতীয়
দ্বিতীয় হচ্ছে গিয়া গভর্নমেন্ট আমাদেরকে বার দিছে, গভর্নমেন্ট আমাদেরকে বার দিছে যে সব টাকা আমাকে দাও, আমি মুসলিম বিশ্বকে দেব। বুঝতে পারছি? আইডিবি ওখানে আছে, ব্যাংকের মাধ্যমে আপনি দিতে পারেন, ঠিক আছে। কিন্তু ব্যাংকের মাধ্যমে দিলে আলেম ওলামাগণ মতবিরোধ আছে এখানে, সেটাও আপনাদেরকে বলে দিতে হবে। আলেম ওলামাগণ মতবিরোধ আছে। যেমন আমাদের কোরবানি এটা একটা ওয়াজিব, রাইট? এই ওয়াজিবের সকল আমল কিন্তু সিকোয়েন্স মিলাইতে হবে, আগে পরে হওয়া যাবে না, সিকোয়েন্স। এখন সিকোয়েন্সের মধ্যে আপনাকে কি বলতেছে যে 10 জিলহজ প্রথমে আপনি কি করবেন? পাথর মারবেন। ক্লিয়ার কিনা? একটা মুহূর্ত বলো 10 জিলহজ আপনি প্রথমে কি করবেন? পাথর মারবেন। পাথর মারার পরে আপনি কোরবানি দিবেন। কোরবানি দেওয়ার পরে কি করবেন? মাথা মুন্ডাবেন। এখন এই ব্যাপারটা যদি আপনি কনফার্ম করতে চান, ইয়েস আমি মাথা মুন্ডাবো, আমি কোরবানি করব এবং মাঝখানে কি আবার পাথর মারবো, পাথর আর কোরবানি, এই পাথর কোরবানি আর মাথা মুন্ডন, এই তিনটা যখন আপনি সিকোয়েন্স করতে চাইবেন তাহলে আপনাকে 100% নিশ্চয়তা লাগবে, রাইট? হ্যাঁ, এখন যদি ব্যাংকে দেন, ব্যাংক আপনাকে একটা কি দিয়ে দিবে? টোকেন দিয়ে দিবে। আপনার টাইম সকাল 10টা, বাট কোন কারণে মুজদালিফা থেকে আপনি সকাল 10টায় আসতে পারলেন না, 11টায়, তো এটা হয়ে যাবে কোরবানি। আলেম ওলামা বলে কি হয়ে যাবে? আলেম ওলামারা বলে হয়ে যাবে, কারণ বৃহত্তম স্বার্থে। বাট আপনার মনের ভিতরে এবং আলেম ওলামা গণের মাসালার ভিতরে খুদুর আছে, মানে কথাটা বুঝতে পারছি? এটাকে কি বলে? মানে ঠিক দিল না মানা, দিল না মানা, এটাকে বলে আয় হায় এতগুলো বললাম। তো সুতরাং ব্যাংকে দিবেন না দিবেন সেটা আপনার বিষয়, আপনি সিদ্ধান্ত নেবেন। এটা হলো নাম্বার 2। নাম্বার 3 একটা পন্থা আছে, সেটা হলো আমাদের খলিল স্যার আছেন, ওনাকে নাম, বাবার নাম, সৌদি মোবাইল নাম্বার, বাধ্যতামূলক নাম, বাবার নাম, সৌদি মোবাইল নাম্বার, এবং পেপারের মধ্যে একটা পেপার রেখে ওই পেপারের মধ্যে টাকাটা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে ওনাকে দিয়ে দিবেন। তাহলে কি হবে? আমাদের যে অ্যারেঞ্জ আছে, কোরবানির যে অ্যারেঞ্জ আছে, সেই অ্যারেঞ্জের মধ্যে সবার জন্য একসাথে কিনে ওখানে করা হবে। কথা হচ্ছে এখন আমরা চাই, প্রতি বছর আমরা চাই, এখনো বলতেছি 10 জন গ্রুপ করে হাজিরা গ্রুপ করবে, 10 জন গ্রুপ করবে হাজিরা। যেমন উনি 10 জন, আপনাদের 10 জনের মধ্যে একজনের দায়িত্ব দিবেন, উনি যেন নিজে কোরবানির জায়গায় যেয়ে দেখে আসতে পারে, কোরবানি করাইতে পারে, এটা হলো উত্তম। তবে আমাদের যা অভিজ্ঞতা, ওই দিন হাজিরা লড়াচড়ার টাইম নেই, ওনারা লড়ে না। সুতরাং আপনি এইভাবে খলিল সাহেবকে দিয়ে দিবেন, নাম্বার দিয়ে দিবেন, নাম্বার দেওয়ার পর আমাদের লোক, ঠিক আছে, হ্যাঁ খলিল সাহেব এখন হ্যাঁ ওটা কোথায় হবে? বাংলাদেশে না ওখানে? না ওখানে, বাংলাদেশের কোনো সিস্টেম নেই। আরে খলিল ভাইকে দিলে, খলিল ভাই তো সৌদি আরব, উনি সৌদি আরব, হ্যাঁ না উনি কি ওখানে দিবেন? হ্যাঁ ওখানে দিবেন, বলতেছি আমি আসতেছি, ওটাকে একটু ডিসক্রাইব করেন। হ্যাঁ বলতেছি। এখন ওইখানে যেখানে কোরবানি হয়, কোরবানি সব জায়গায় হয় না, এখানে সব জায়গায় কোরবানি হয় না, সব জায়গায় কোরবানি যেমন আমি এখানে গরু জবাই করতে পারি, ওখানে কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে আপনি যেখানে ব্লাড ফেলাইতে পারবেন জায়গা আছে। সুতরাং হুদুদের ভিতরে আলাদা কিছু কোরবানি করার জায়গা আছে। এই কোরবানির জায়গার মধ্যে আমাদের যে লোক আছে উনি কোরবানি দিবেন, ঠিক আছে, উনি ওখানে কোরবানি দিবেন। আপনাকে যখন টাকাটা দিবেন, যেদিন আপনি মদিনা থেকে আজিজিয়া আসবেন, যেদিন আপনি মদিনা থেকে আজিজিয়া আসবেন সেই দিন, যেদিন আপনি মদিনা থেকে আজিজিয়া আসবেন সেই দিন আপনাকে আপনার কোরবানি দাতা, মানে আপনি যে আপনার কোরবানিটা দিবেন তার মোবাইল নাম্বারটা আপনাকে দিবে। দেখেন সিকোয়েন্স কোথায় মিলাইতে হবে, এটা বুঝে নেবেন। কারণ আপনি এই পাথর মেরে আপনাকে ফোন করতে হবে, ভাই আমি পাথর মারছি, এবার আপনার নাম বলতে হবে, এবার উনি আপনার নামে কোরবানিটা দিয়ে আপনাকে আবার ফোন দিবে যে আপনার কোরবানি হয়ে গেছে, তখন আপনি মাথা মুন্ডাবেন। বিষয়টা কোথায় বুঝতে পারছেন? এই জন্য আপনার ফোন নাম্বার আর যিনি করবেন তার ফোন নাম্বার, যিনি করবেন তার ফোন নাম্বারটা খলিল স্যার আপনাকে আজ দিয়ে দিবে। ক্লিয়ার?
কথা কি বুঝতে পারছি? এই কাজটা হচ্ছে কি মদিনায় করে ফেলবেন, কারণ মদিনা থেকে এসে এটা ডিসাইড করার মতো সময় আর নাই। আচ্ছা, মদিনা থেকে আমরা ওখানে একদিন সাইট সিইং করব, সাইট সিইং করার পরে ওইখান থেকে আমরা আবার আজিজিয়া চলে আসবো। কয় তারিখে? হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার 11ই জুন হবে বা 12ই জুন হবে, ঠিক আছে? এটা 3 তারিখে যাবেন ওখানে। হ্যাঁ, 2 জুন যাব 10 দিন, 10 দিন, 2 জুন যাব 10 দিন, 11 জুন বা 12 জুন হবে। 11 জুন হোক আর এটা চাঁদের উপর নির্ভরশীল। আপনি যখন মদিনায় যাবেন তখন চাঁদ ঠিক আছে, আপনি যখন মদিনা থেকে আসবেন তখন কিন্তু চাঁদ ঠিক নেই, তখন চাঁদ 29 দিনও হইতে পারে, 30 দিনও হইতে পারে। এই জন্য আমার এক্স্যাক্টলি ফিগার মানে ডেটটা আমার কাছে নেই, 11, 12 বা 13 যেটা হবে, এখনো 2-4 বাকি আছে। এর পরে আগের মতো সেন্ট্রাল পরে জুলহুলাইফা আছে, জুলহুলাইফা আপনাদেরকে নিয়ে যাব, মানে বিরালি নিয়ে যাওয়ার পরে সেই বিরালিতে যাইয়ে 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করবেন। এখন যে যেটা নিয়ত করেন, ওমরার যে নিয়ত করবেন, ওনার শর্ত হচ্ছে আজিজিয়া এসে আপনি নিজ দায়িত্ব ওমরা করে আসবেন। কোথা থেকে? হারাম থেকে। আর যিনি হজের নিয়ত করবেন না কোথাও যেতে হবে না, ইহরাম করে দেন, থাকবে পুরুষ মহিলা সমান। ইহরাম পুরুষের মহিলা খালি ইহরাম নাই আছে, কিন্তু নিয়ত ঠিক আছে। হ্যাঁ, এইভাবে আপনি তার 2 দিন পর পর্যন্ত থেকে যাবেন। 2 দিন পরে আমরা মিনায় যাব, তারপরে আরাফাতে যাব, তারপরে মুজদালিফায় যাব, তারপরে মুজদালিফা থেকে আইসা কি করব? পাথর মারবো, মাথা মুন্ডাবো, কোরবানি করবো, মাথা মুন্ডাবো, তারপরে যাই আমি ইহরাম খুলবো বা মহিলারা ইহরাম থেকে বের হয়ে যাবে, মাথা মুন্ডানোর পর বা চুল কাটার পরে। এখন মদিনা থেকে আসার সময় যার যার গাড়ি, আগের মতো গাড়ি যেমন আছে এমনি থাকবে। এখানে ওখান থেকে আসবো, আসার পর আমরা মক্কায় চলে আসবো, আজিজিয়া চলে আসবো। আজিজিয়া আসবো, এখানেও আমরা রুমগুলো বুঝিয়ে দেবো আপনাদেরকে সুন্দর করে। একটু সময় দিয়ে সবাই একটু সময় দেবেন, কারণ প্রত্যেকটা একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যখন হোটেলে পৌঁছাবেন, হোটেলে পৌঁছানোর পরে প্রত্যেকেই মিনিমাম একেবারে সর্বনিম্ন ধরে রাখেন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় দিবেন রুমে ওঠার জন্য। আর কেউ তাড়াহুড়া করবো না। তাড়াহুড়া মানে কিরকম? ভাই আমার চাবিটা দেন, আমার চাবিটা দেন, সবাই তাড়াহুড়া করে কাজ চাবিটা দিবে। সিরিয়াল একটা নাম থাকবে, এইভাবে চাবি দিবে, এই দরজাটা ধরতে হবে, মানে বসেই থাকবে, আর ডেকে ডেকে দিয়ে হবে, কারণ নাইলে কিন্তু আপনারই দেরি হবে। এটা করতে বললেন। এটা আজিজিয়া আসলাম, রুমে উঠলাম, রুমে উঠে যে উমরা করবে উনি চলে যাবে উমরা করার জন্য, আর যে উমরা করবে না উনি রুমে থাকবে। মক্কায় এক রুমে 4 জন, যাদের 2 রুম কন্ট্যাক্ট আছে ওনাদের 2 বেড, যাদের কন্ট্যাক্ট আছে ওনাদেরকে 2 বেড দেব, যাদের 3 বেড কন্ট্যাক্ট আছে, আমার কন্ট্যাক্ট বলতে কি পয়সা নিছি, আমি টাকা নিছি, 2 বেডের টাকা নিছি, বেশি টাকা নিছি, 3 বেডের আরো বেশি টাকা, আরো একটু কম নিছি, আর 4 বেডের আর একটু কম, মানে ওইভাবে থাকবে, প্যাকেজ ওইভাবে থাকে, ওইভাবেই পাবে। কোথাও এটা নচ্চর হবে না ইনশাআল্লাহ, মদিনাতেও এটা নচ্চর হবে না, আজিজিয়া এসেও এটা নচ্চর হবে না। আজিজিয়া স্ট্যান্ডার্ড প্যাকেজের এক রুমে 5 জন, আজিজিয়া স্ট্যান্ডার্ড প্যাকেজে এক রুমে 5 জন। আর সিলভারের এটা সেটা আমার যেভাবে আমার কন্ট্রাক্টটা ছিল, দেখেন প্রত্যেকটা মানুষের কাছে আমার একটা প্যাকেজ আছে, এই প্যাকেজ থেকে কোনো অবস্থাতেই নচ্চর হবে না ইনশাআল্লাহ, একদম কোনো অবস্থা, বরঞ্চ ইচ্ছে ভালো হবে। কোনটা সাইড বেড আছে, এখন একটা কথা আছে, কোনটা 4 বেড আছে আমি দিয়ে দিলাম আমার সুবিধার জন্য 3 বেড, আরের জন্য আমার জন্য গাড়ি না দেয় বা হেলিয়ার 3 বেড দিলেন, আমি কি করছি? মানে এখানে একটা সমস্যা হয়, এই প্রবলেমগুলো হয়। যেমন ধরেন এই প্রবলেমগুলো কি হয়, কখনো কখনো আমাদের কোন সুবিধার্থে কোন যেমন ধরেন একটা উদাহরণ দিই, মক্কা শরীফে যখন আপনারা যাবেন, ক্লক টাওয়ারে যখন থাকবেন, সাফার টাওয়ারে থাকবেন, কোন রুম হারাম ভিউ থাকবে। এখন এই হারাম ভিউ রুম আমি কাকে দেব? এই হারাম মানুষ সবসময় এই কথা উনি জানে, আমাদের হাজিরা জানে, হ্যাঁ না লটারি, এটা চোখ বন্ধ করে আমরা কোনো দেখি না, কোনো লটারি নেই, হ্যাঁ মানে চোখ বন্ধ হবে, একটা নাম বাস খালাস, এটা জিনিসটা এটা সিস্টেমের মধ্যে আমরা ওখানে দিয়ে দিই, পছন্দ দিয়ে দিই, কারণ হারাম না, এটা হারাম। কোনটা হারাম? আমরা সবাই হাজি, আমার সবাই আমাকে টাকা দিচ্ছে, আমি একটা সুযোগ পাবো, এটা আমি এখানে পারসেপশন করব, এটা কিন্তু হারাম। হারাম শুধু সুরগ্রস্ত হয়, খালি হয় না, হারামের প্রকারভেদ এই জায়গা থেকে আসে। সুতরাং আমি এটা করবো না। সুতরাং কারণ যদি কোনো সুযোগ সুবিধা হয়ে থাকে, যেমন কোনো একটা স্ট্যান্ডার্ড প্যাকেজের হয়তো কোনো কারণে আমার স্ট্যান্ডার্ড রুম মিলতেছে না, এই জন্য ওনাকে আমি সিলভারে এখানে আনি দিছি, আল্লাহর অবস্থা আর কেউ চিল্লাচিল্লি করবে না, হতে পারে একজন মানুষ। দেখেন কেমন হয়, আমি একটু উদাহরণ দিয়ে দিই। একটা রুমের মধ্যে আমার 4টা বেড খালি আছে, একটা
হয়েছে, আরেকটা বেড খালি আছে। এখন আমার স্ট্যান্ডার্ড প্যাকেজ থেকে সব কিছু দিয়ে আমার খালি মাত্র একটা মানুষ বাকি আছে। আমি একটা মানুষের জন্য আমি স্ট্যান্ডার্ডে একটা রুম নেব, একটা রুম নেব, তাহলে আমার পোষাবে? এটা কখনো পারবো? তখন আমি স্ট্যান্ডার্ড প্যাকেজ থেকে আমি সিলভার ওই আপনার সাথে আমি ঢুকিয়ে দিচ্ছি, হ্যাঁ লাকি পার্সন। তো এটার জন্য আমার সমালোচনা না করি প্লিজ, এটা হাত জোর করে ক্ষমা চাইছি। এটা হলো আমার সুবিধার জন্য, এটা আমি বাঁচার জন্য, আমাকে বাঁচতে দিবেন। আমি আপনার সাথে যে ওয়াদা আছে, সেই ওয়াদা 100% ঠিক রেখে যদি কেউ ভালো সুযোগ সুবিধা পায়, এটার জন্য আপনার কোনো ইনসাল্ট ফিল হওয়ার দরকার নাই, এবং এটার দরকার না। আবার হিংসাটা ইতিহাস, এটাও তো করা যাবে না। আচ্ছা, এটা গেল। আজিজিয়া আসার পরে, আজিজ যখন আমরা আসবো, এখন আজিজিয়াতে যারা এহরাম থাকবে তারা তালবিয়ার উপরে থাকবে, কিন্তু আজিজিয়া যারা এহরাম করবে তারা থাকবে, আর যারা এহরামই নাই তারা নিয়মতান্ত্রিক ভাবে 3 বেলা খানা খাবেন আর ইবাদতবন্দি করবেন। এখানে আজিজিয়া থেকে হারামের দূরত্ব কতটুকু? হ্যাঁ, 5-6 কিলোমিটার। কিন্তু ঘটনা হচ্ছে গিয়া বাই রোডে যখন জাম পড়ে, এটা কিন্তু 10-15 কিলোমিটার বেশি মানে সময় লাগে। আপনারা সময় সুযোগ করে, যদি কষ্ট করতেই গেছেন, সময় সুযোগ করে আপনি সকালবেলা যদি চলে যাচ্ছে বা খানা দানা খেয়ে যদি নামাজের মনে করবেন, নামাজ যখন হবে, নামাজটা পড়ে যে কোনো নামাজের পর পরেই আজিজিয়া থেকে বের হবেন মক্কার উদ্দেশ্যে। এটা হচ্ছে সূত্র। আরাম পাওয়ার জন্য নামাজ শেষ করে সাথে সাথে আজিজিয়া থেকে বের হবেন মক্কায় যাওয়ার জন্য গাড়ি ঘোড়া নিয়ে। তাহলে আপনি ফ্রি পাবেন যাওয়ারটা, যাওয়ার তো গেছে নামাজ পড়তে, ঠিক আছে? আবার আসার সময় নামাজ না পড়ে আসবে ওখান থেকে, এখানে এসে নামাজ পড়বেন। তার মানে কি, যাওয়ারটা খালি পেলেন, আসারটাও খালি পেলেন। এটা ইজি ওয়ে আজিজিয়া আসা। ওই সময় যে কোনো নামাজ, আমি মানে পুরো দিনের মধ্যে যে কোনো সময় যখন আপনি আজিজিয়া থেকে মক্কায় যেতে চাইবেন, এটা হলো কি একটা ট্রিক্স, যে নামাজ যখন শেষ, নামাজের টাইম, মনে করেন জোহরের নামাজ কয়টায়? জোহরের নামাজ যদি একটাই হয়, আপনি আজিজিয়া থেকে নামাজটা পড়ে মসজিদে নামাজটা পড়ে তারপরে যাবেন। যাওয়ার সময় জায়গাটা খালি পাবে, রোডটা খালি পাবে, ট্রাফিক থাকবে না। আবার যখন মনে করেন সে এশারের পরে আসবেন, আপনি এশারের পরে আসেন, আপনি এশারের নামাজের 3 ঘন্টা পরে আসবেন। কারণ নামাজ যখন মক্কা থেকে শেষ হলো তখন তো ঢল নামছে রে ভাই, তখন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কি থাকবে? পুরো জামা, মানে জ্যাম থাকবে, ট্রাফিক থাকবে। সুতরাং এটা অ্যাভয়েড করার জন্য আপনার এটাই পন্থা করবেন। তো এখানে যখন 2 দিন থাকবেন, এই 2 দিনে আপনি কোথায় যেতে পারেন? হারামে আপ ডাউন করবেন নিজ খরচে, আমার না আপনার খরচটা। এরপর হচ্ছে যখন 7 দিন আছে, আমরা কোথায় চলে যাব? আচ্ছা, খানা দানার কথা আসি। এখানে আপনার খানা দানা যেগুলো আছে সব মক্কাতে খানা দানার একটু প্রবলেম আছে, সেটা বলে দিই। যাদের রুমে খানা পৌঁছে যাবে তারা লাকি, কারণ পুরো বাংলা খানাটাই আপনি পাবেন, কম পান আর বেশি পান, বাংলা খানাটাই পাবেন, বাংলা ফ্লেভার থাকবে। আর যাদের রুমে যাবে না তারা একটু কষ্ট হবে, কারণ হোটেলের খানা এমনিতেই মানে তেল তুল চিট হাবি ইন্ডিয়ান খানা, এটা সেটা, এগুলো তেমন একটা স্বাস্থ্যসম্মত নয়। আমাকে জানাবেন আপনারা, আমি সেভাবে ব্যবস্থা করবো, অসুবিধা নেই, ঠিক আছে? তবে যথাসম্ভব সিলভারে যারা আছে, সিলভার মানে 23 তারিখে যারা দিবে, ওনাদেরকে আমরা টোকেন দিয়ে দেবো হলো যে ক্লক টাওয়ারে ওই যে এই F3 ফুট করে দিয়ে দেবো, একটা ইয়ার করে ওখান থেকে খেয়ে নেবেন লাঞ্চ এন্ড ডিনার। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে 5 স্টারে, এবং প্রথম যারা আসবে তাদেরও ব্রেকফাস্টে 5 স্টার কমপ্লিমেন্টারি আছে, ঠিক আছে? এটা জানি কে বলছিলেন, আমি কার সাথে আপনার সিলভারের কার সাথে কথা বলছিলাম, উনি বলছেন যে এটা, তো ওনাকে বলছে আপনাকে আমি বলবো যে যাই হোক, এটা হলো কি আপনাদের জন্য, তো লাঞ্চ এন্ড ডিনার আপনাদের রুমে পৌঁছে যাবে, ঠিক আছে? আর যদি রুমে পৌঁছায় না দেওয়া যায়, হোটেল কর্তৃপক্ষ যদি আমাদেরকে কি করে, বাদ দেওয়া যাবে না, কারণ 5 স্টার তো বাদ দিতেই পারে, প্রতি বছরই দেয়। আমরা অনেক সুবিধা আমরা করে কি করি হোটেলে এই খানা ডুবাই, এটা হলো গিয়ে ওই 12 তারিখে যারা যাবে, প্রথম 12 তারিখে। তো এখন ওনাদেরকে চুরি ঝামেলা করে যদি আমরা ঢুকাতে পারি আলহামদুলিল্লাহ, যদি ঢুকাতে না পারি আমি কুপন দিয়ে দেবো। ওই সাপোর্ট টাওয়ারেরই নিচতলায় এই 2 নম্বর ফ্লোরে আমি কুপন দিয়ে দেবো, হোটেল থেকে এসে একটু কষ্ট করে খাওয়া যাবে, অথবা প্যাকেট নিয়ে রুমে চলে যাবে। হ্যাঁ, 5 স্টার হোটেলগুলোতে রুমে খানা ঢুকানো ওনাদের নিষেধ আছে, কারণ স্মেল আছে, রুম নষ্ট হয়,
খানা দানা আর বিশেষ এই সম্বন্ধে একটু বলতে জি, sure. হচ্ছে আমার এক বন্ধু গত বছর গিয়েছিলেন, ওই একই জায়গায় ছিলেন। তো ওনারা যেটা করেছিলেন যে খাবার খানাটা হোটেলের কোনো একটা রেস্টুরেন্টে বুফে করে দিয়েছেন, তাতে খাবারের ওয়েস্টেজ কম হয়, সবাই তো বেশি খায় না, বর্জ্য খাবারটা নষ্ট কম হয়। এরকম যদি করতে পারেন তাহলে না, এটা ব্লক টাওয়ারে ওই আছে আর সার্ভার টাওয়ারও আছে, বুফে না, মানে আপনি ওখান থেকে খানা নিয়ে নিতে মানে পারেন। আপনাদের যে খাবারটা একসাথে করে রাখলেন। আচ্ছা, ওটা সব মিলে না তো, ওই সঙ্গে আপনারা 12 তারিখে যারা যাবেন তাদের মিলবে না, এটা 15 মিলবে। বুঝতে পারছেন ঘটনাটা কি? এখানে কিছু ইয়ে আছে, 12 তারিখে একটা হাতে যায় না, কিন্তু 12 তারিখে কিন্তু প্রথমে একটা ফ্লাইট হয় না, ফ্লাইট হয় নাকি একটু 10 দিন পরে 15 দিন পরে, এই 23 তারিখে তখন থেকে ফ্লাইট যাবে, তখন থেকে অ্যাভেলেবল। মানুষ বেশি, আমি সিস্টেম করতে সুবিধা, মানুষ কম, সিস্টেম করতে অসুবিধা। এখন এই খানা দানা, মদিনার খানা দানা কি হবে? বাংলা খানা থাকবে, বেস্ট খানা থাকবে, রুমে রুমে খানা পৌঁছে যাবে, সুন্দর করে খাইতে পারবেন। আজিজিয়াতে বুফে করব, আপনারা সবাই খাইতে পারবেন, একটু হিসাব করে সুন্দর করে খাবেন, সবারই থাকবে। মাংসের টুকরা মনে করেন সবারই থাকবে, মাছের টুকরা খালি কেউ না ভাঙলে হইল। হাজিরা মানে কি মাছের মাথা গুছতে, লেঞ্জা গুছতে, মাঝখানে মাছটা পাইতে রয়েছে, অন্য পরেরটা তো আর পায় না। এরকম 10টা মাছ ভাঙলে তো আর পর 3 জন পাবেই না। মানে ওখানে রুমে দেবেন না? না, আজিজিয়াতে রুমে দেব না, রুমে দেওয়ার সুযোগ নেই, ওখানে বুফে দেব, ওখানে একটু ভালো খানা দেব। জি, আজিজিয়াতে হচ্ছে কি দেখেন, আজিজিয়া কি থাকবেন একটু যদি হিসাব করি, আমি জিলহজ মাস হিসাব করি এখন আজিজিয়া, কারণ আমি ইংরেজি মাস বইটা শেষ করতে পারবো না। আজিজিয়া হচ্ছে কি আমরা মদিনা থেকে আসবো হলে গিয়ে আপনার 5 জিলহজ রাত্রে, 6 জিলহজ পুরো দিন থাকবো, 7 জিলহজ মাগরিব পর্যন্ত থাকবো, এশা পর্যন্ত থাকবো, এশার পরে আমরা মিনায় চলে যাব। ঠিক আছে, এই দেখেন মিনায় চলে যাব। তাহলে আমি আজিজিয়াতে কয়দিন থাকতেছি? এখানে 2 দিন, মিনায় 1 দিন, আরাফাতে 1 দিন, মুজদালিফা অর্ধেক দিন, মানে এখানে 2.5 দিন হওয়ার পরে আবার আজিজিয়া চলে আসছে। তাহলে আবার আজিজিয়া আসি, ঠিক আছে, আবার আজিজিয়া আসি, এটা হলো কত? 10 জিলহজ, 11 জিলহজ, হ্যাঁ 12 জিলহজ আজিজিয়া থাকবো। এখন কথা হচ্ছে এই 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ এই 3 দিন কিন্তু হজের অংশ, মিনায় থাকার কথা, মিনার তাঁবুতে থাকার কথা, কিন্তু মিনার তাঁবুতে আপনি না থেকে হোটেলে থাকবেন। এখন মিনার কাজ, প্রশ্ন আসছে মিনার কাজ কেমনে করবো? মিনাস তো সুন্নতে মুআক্কাদা, মিনায় অবস্থান করার রাত্রিকালীন সময় সুবহে সাদেকের আগ পর্যন্ত, মানে কিছু সময় অবস্থান করা সুন্নতে মুআক্কাদা। তাহলে এটা আমি কি করব? এটা আপনি হোটেল থেকে বের হয়ে রাত্রে 10টা 11টা বাজে হোটেল থেকে বের হবে। যাদের কাপড় আছে তারা সুন্দর করে হাত ধরাধরি করে চলে যেতে হবে, সুন্নাত একদম। মিনার ডিসটেন্স কতটুকু? হ্যাঁ, ডিসটেন্স হচ্ছে কি হোটেল থেকে মিনার ডিসটেন্স হলো গিয়ে 700 থেকে 800 মিটার। এটা একটা সুড়ঙ্গ আছে, হ্যাঁ সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গ দিয়ে ওপারে পার নামাজ বিছাইয়া কিছুক্ষণ অপেক্ষা করে মসজিদে খায়েম আছে, ঠিক আছে, হ্যাঁ মসজিদে খায়েম আছে, মসজিদে খায়েমে যাইয়া সেখানে কিছুক্ষণ নামাজ পড়ে আবার বন্দি করে চলে আসবেন। ওটা গিয়া এতে আপনার সুন্নত মুআক্কাদা পালন হয়ে গেল। ওই মিনার তাঁবুতে দিনের বেলা থাকা আপনাদের লোক থাকবে? জি, লোক থাকবে। প্রথম দিন লোক থাকবে, প্রথম দিন আমরা একসাথে যাবো, আপনার চিনাই দিতে হবে না, আবার একসাথে নিয়ে আসবো, চিনাই দেবো। পরের দিন আর চিনানোর দরকার নেই, আপনি আমার চেয়ে বেশি বুঝবেন ইনশাআল্লাহ। আপনি পরের দিন নিজে যাবেন, নিজে চলে আসবেন ইনশাআল্লাহ। এটা আপনি বলতেছেন 10 তারিখে 10ই জিরোজের 10ই চলুন করা আছে। আসতেছি, হ্যাঁ মাঝখানে কথা আসছে, আবার ঘুরে আসবো। এখন আমি কোথায় ছিলাম প্রথমে, যে আমি উনি প্রশ্ন এই জন্য কথা ঘুরে যায়, আপনি প্রশ্ন করছেন আবার ওই যে কি জানি ওখান থেকে আজিজিয়া কতদিন থাকবে, দেখছেন মাঝখানে প্রশ্ন করলে আমি কোথা থেকে কোথায় চলে যাই। তো আজিজিয়ায় আমরা 7 জিলহজ থাকলাম, তাহলে 7 জিলহজ সুন্দর করে এশারের পরে আমরা কোথায় চলে যাব? এইখানেও আমরা সিট নাম্বার থাকবে না, কিন্তু গাড়ির কি থাকবে, গাড়ির নাম্বার থাকবে, আপনি সেই হিসেবে উঠে যাবেন, পুরো দরকার নেই, 1 নম্বর বাস 2 নম্বর বাস এরকম থাকবে, সেখান থেকে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, এখন সেখান থেকে আপনি হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ খানা দিয়ে দেবো, ওই এটা দিতে হবে, তাই না? মামুন এদিকে আসো।
মসজিদে দিয়ে দেন এমনি ডিস্ট্রিবিউট করে দিন। আপনার মিনায় তাবু থাকবে না, তাই তো? মিনায় ভাইজান আমার মিনাতে তাবু থাকবে, সেই কষ্টটা পরে আসতেছি। 8ই জুলাই আমরা সন্ধ্যা পরে কোথায় চলে যাব, বা রাত্রে আমরা গাড়ি করে চলে যাব, গাড়ি নির্দিষ্ট গাড়ি, কেউ তারা হুড়ে করার দরকার নাই। মহিলাদেরকে আগে দিবেন, বৃদ্ধকে আগে দিবেন, বাচ্চাদেরকে আগে দিবেন, বাকি জোয়ান বা একটু যে যার মতো করে আমরা পিছনে বলবো, তারা হুড়ে করার দরকার নেই। তবে ড্রাইভারের পিছনে সবসময় মক্কা মদিনা যেখানে যাবেন গাড়িতে যখন থাকবেন, ড্রাইভারের পরের যে দুইটা সিট আছে এই দুটো একটু খালি রাখবেন। এই দুটো এটা গাইডের জন্য, গাইডের জায়গা কোথায়, কারণ আপনাদেরকে দেখাই নিয়ে যেতে হবে, তো এটা খালি রাখবেন, দুইটা সিট খালি রাখবেন। মেয়েরাতে আমরা রাতে চলে যাব গাড়ি করে, যাওয়ার পরে আমাদের তাঁবুতে আমরা অবস্থান করবো। তাঁবুতে অবস্থান করার পর তাঁবু থেকে সারাদিন থাকবো। এখানে কি আছে, দুপুরে খাওয়া দিবে, সকালের নাস্তা দিবে তাঁবুতে। তো খানাগুলো একটু কষ্ট হলেও খেতে হবে, কারণ ওখানে আমাদের আলাদা করে খানা দেওয়ার কথা ইয়ে নেই। তবে একটা ভালো কথা হচ্ছে কি, পর্যাপ্ত পরিমাণের আমার কি থাকবে, মিনা আরাফা আমাদের পর্যাপ্ত পরিমাণের পানীয়, হ্যাঁ মানে হালকা খাবার আর কি, পানি থাকবে, অরেঞ্জ থাকবে, আপেল থাকবে, আর কলা থাকবে, মানে ইনস্ট্যান্ট এর জন্য ব্রেড থাকবে, এগুলো থাকবে। আমার এটা আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পর পর আপনি খানা খাইতে পারবেন। তবে এই যে মিনায় যাব, মিনায় যাওয়ার পর যে মুআল্লিমের যে খানা দেয়, দুপুরবেলা রাত্রেবেলা যে খানা দেয়, এটা না খাওয়ানো বেটার। কারণ এটা আপনি খায়া বাথরুম তো যাইতে হবে নাকি, বাথরুম পাবেন কোথায়? ওখানে সবচেয়ে বড় সমস্যা, হজের মেইন কষ্ট হচ্ছে কি, ওয়াশরুম। মিনার মধ্যে কোন অবস্থাতেই আপনি যে সময় ওয়াশরুমে যাবেন, সেই ওয়াশরুম খালি থাকবে না, কিউ থাকবেই। তো ওয়াশরুমে কিউ থাকলে আমি এখন কি করব? আমার কাছে একটা সলিউশন আছে। এই সলিউশন হচ্ছে কি, 3 দিন ওয়াশরুমে যেতে হবে। হ্যাঁ না বুঝা, আমার কাছে যে খাবার আছে পরিমাণ মতো আস্তে আস্তে করে খাবেন। ঠিক আছে। আপনার গরম হচ্ছে, আপনি নিজের পানি ডাইজেস্ট হয়ে যাবে, প্রস্রাবখানা যাইতে হবে কম। খেয়াল রাখবেন নিজের শরীরের প্রতি, সুগার আছে নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। এটা আমি পরীক্ষিত, আমিও আমারও সুগার আছে, বাট আমি এটা নিয়ন্ত্রণ করি। তো কেন আপনি ওয়াশরুম যেতে পারবেন না, কিচ্ছু করার নাই এখানে কোন, আপনি যখন ওয়াশরুম যেতে পারবেন, আপনার আগে কিন্তু মিনিমাম 10-15 জন থাকে। হ্যাঁ, তবে এখানে একটা সলিউশন, ছোট্ট একটা সলিউশন দিয়ে দিই। খানা যখন দিবে, দেখবে যে খানা কখন আসে, যেমন ধরেন 12টা বাজে খানা আসে মিনা আরাফাতে, ঠিক 12টার আগে ওয়াশরুম সেরে আসবে। ঠিক আছে, এটা ট্রিক্স, কিন্তু মনে থাকবে না কিছু, এগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। একটু এই জন্য বলতেছি যে খুব মনোযোগ সহকারে শুনেন। 12টা বাজে, কারণ আপনি কষ্ট করবেন, আমি আপনার কষ্টটাকে সহজ করার জন্য আপনার সাথে কথাটা বলতেছি। আপনি কষ্ট আজিজিয়া বলতে হবে। হ্যাঁ অবশ্যই, মুজদালিফায়ও সেম, আরাফাতেও সেম। যখন খানা খাবেন, খানার টাইম হোক তার আগে আপনি ওয়াশরুম ছেড়ে দিবেন। আচ্ছা, তো আমাদের যে খানা থাকবে সেগুলো পর্যাপ্ত পরিমাণে চিন্তা করার কোনো কারণ নেই। আবার আমরা সারাদিন থাকবো, এখানে নামাজ পড়বো। আর মনে রাখবেন, মিনা, আরাফা, মুজদালিফা আমল হচ্ছে গিয়া নিজ নিজ আমল। এখানে কোনো ইজতিমাই কোনো আমল নেই, এখানে সবার সাথে কোনো আমল নেই, সোজা কথা। এখানে কি আমল, মিনে অ্যাকচুয়ালি ছোট্ট একটা কথা বলি, হুজুর চলে গেছে, আবার আমার সাথে এই ব্যাপারে মানে এটা কি কয় মতবিরোধ হবে। হজের অরিজিনাল, হজের মধ্যে কোন রকমের কোনো আমল নাই, সব হলো গিয়ে অবস্থান, সোজা অবস্থান কর্মসূচি। আল্লাহ খুব ভালো করে জানে সারা পৃথিবীতে আরবির আলিফ বা আলিফ পড়তে পারবে না, এ পড়তে পারবে না, ক পড়তে পারবে না, এরকম কোটি কোটি হাজার হাজার মানুষ থাকে। সুতরাং আল্লাহ আপনাকে আমাকে খুব সহজ করে দিয়েছে। কি সহজ? তুমি হজ করবা, তুমি অবস্থান করো, খালি প্রথমে লাব্বাইকটা হিকাল, তারপরে হচ্ছে গিয়া 6টা ওয়াজিব 3টা ফরজ, সব অবস্থান দেখেন, সব অবস্থান। প্রথমে হলো গিয়া আপনার এহরাম, এটা একটা অবস্থান। তারপর হলো গিয়া মিনে
এই মিলে না। আর মুজদালিফায় যাওয়া, আরাফাতে যাওয়া অবস্থান কোনো দোয়া দিলে নাই, কিন্তু নির্দিষ্ট কোনো দোয়া দিলে নাই। তারপরে হচ্ছে কি আপনার এরপরে হচ্ছে জায়গা 5টা। তারপরে এরপরে কোথায় আসবেন? আল্লাহর ঘরে পাথর মারতে আসবেন জামারাতে, সেখানে কোনো কিছু দোয়া দিলে নাই, খালি পাথর মারবেন। তারপরে কুরবানি করবেন, অবস্থান এগুলো শেষ। তারপরে হচ্ছে হারামে যাবেন, তাওয়াফ করবেন। দোয়ার নির্দিষ্ট কোনো তাওয়াফে দোয়াই নেই, আপনি খালি ঘুরবেন চারপাশে। তার মানে কি অবস্থান। সুতরাং আপনি এই যে অবস্থানগুলো করবেন, মিনা, আরাফা, মুজদালিফা, জামারাতের যে কাজগুলো করবেন, এই কাজগুলো অবস্থানগুলো শক্তভাবে সুন্দরভাবে করার জন্য, শরীর ভালো রাখার জন্য আপনি এই ট্রাইগুলো করবেন। আমার এই টিপসগুলো আপনি মেনে নেবেন। আমরা মুজদালিফা থেকে মিনা থেকে আরাফাতে চলে যাব। কখন? রাত্রে যাব, সুবিধার জন্য। রাতে গিয়ে সারাদিন থাকবো। আসরের পরে আমরা গাড়ি তুলতে যাবো, যার গাড়ি যেখানে আছে আমরা করে দেবো। আসর করে গাড়ি তুলতে যাবেন, কিন্তু সেখান থেকে আবার গাড়ি থেকে আসবেন না, মাগরিব পড়বেন না, কিন্তু মাগরিবের আজান হবে বা তকবীর হবে, তারপরে সেখান থেকে আমরা রওনা দেব ওই গাড়িতে করে, যে গাড়িতে করে আপনি গেছেন। গাড়ি হারানোর দরকার নাই, গাড়ি যে গাড়ি দিয়েছে সেই গাড়ি, এক নম্বর গাড়ি, 2 নম্বর গাড়ি, 3 নম্বর গাড়ি, যেভাবে আছে ওভাবেই থাকবে। যার যে গাড়ি সে গাড়ি তুলবেন, আমরা গাড়িতে অবস্থান করব, ওয়েট করব, যখনই হবে এটা নিয়ে মুজদালিফা আসবো। মুজদালিফায় দেরি হবে, আসতে দেরি হবে, কারণ কিউ থাকবে, গাড়ি থাকবে। যখনই মুজদালিফা আসি, মুজদালিফা আপনি যেখানে থাকবেন সেখানেই কি থাকবে? গাড়ি থাকবে। সুতরাং সেখানে অবস্থান করবেন, সেখানে অবস্থান করবেন, সেখানে নিজ দায়িত্বে খেয়ে নেবেন। মুজদালিফায় কিন্তু আমার কোনো খাবার টাবার থাকবে না, কারণ ঘটনা হলো যে খাবার বাইরে থেকে আমার কোনো রাইট নেই। আমি যখন মিনায় যাব, আরাফাতে যাব, এগুলো স্টকে শেষ হয়ে যাবে, কারণ এরপরে খানা থাকবে না, গাড়িতে পচে যাবে। যে গরম কোনো খানাই থাকবে না, কলা থাকলে একদম ব্যর্থা, আপেল থাকলেও শেষ, আমি 2 দিন চালাইতে পারবো। তো মুজদালিফায় আপনারা নিজ দায়িত্বে খাবেন। তবে কথা আছে, আরাফাত থেকে যখন মুজদালিফা আসবেন, তখন একটা করে প্যাকেট আপনাদেরকে দেব। এটা মুআল্লিম থেকে দিবে, এটা আমার না, মুআল্লিম থেকে দিবে। এই প্যাকেটটা দেওয়ার পর রেখে দিবেন সযত্নে মুজদালিফা এসে খাওয়ার জন্য। মুজদালিফা থেকে ফজরের নামাজ পড়ে আমরা মুজদালিফা থেকে আবার সেই গাড়ি করে রওনা দেব। এখন 2টা পন্থা। মুজদালিফা থেকে আমরা স্যার আপনার কথাটাই আসতেছি, আপনার ওই যে মিনার কথাটা। মিনা কি আমার তাবু নেই? যেই তাবুতে 7 তারিখে 7 8 দিন আছে আমরা যাই রাত দিনে অবস্থান করছি না মিনা, সেখানে এখন কেউ যদি বলে যে আমি সোজা হোটেলে না গিয়ে আমি মিনার তাবুতে যাব, উনি আমাকে আগে জানাই দিবেন। আর যিনি বলবেন যে আমি হোটেলে আসবো, নিয়মতান্ত্রিক ভাবে সকালে সেখানে, তো ওনার তো আর কিছু জানানোর দরকার নেই। যিনি আমাকে জানাতে আগে যাবে, ওনাকে আলাদা গাইড দেব, হেঁটে মুজদালিফা থেকে হেঁটে মিনার তাবুতে যাবে। কত দূর? এটা কমসে কম তাবু কাজ থাকবে, কিন্তু তাবু থেকে যে আবার পাথর মারতে যাবে। হ্যাঁ বলতেছি, মুজদালিফা থেকে তাবু 3 থেকে 4 কিলোমিটার থাকবে। ওকে, এটা আপনি সহজে যেতে পারবেন। কিন্তু তাবু থেকে তো আপনাকে ওজনের কাজ করে কি পাথর মারা। আপনি যখন পাথর মারতে যাবেন, আপনি ধরে নেন 12 থেকে 14 কিলোমিটার মিনিমাম আপনাকে হাঁটতে হবে। আসলে 12 থেকে মিনায় না, আমি বলতে শেষ করি। আসলে এটা হলো 2 থেকে 3 কিলোমিটার হবে, কিন্তু লম্বা যাইতে পারলেন না। আপনি চাইবেন যে আপনি ঘুরে গেলে। সুতরাং আপনি ম্যাপে দেখে নেবেন আপনার 12 থেকে 14 কিলোমিটার হয়ে যাবে কোথায় পাথর মারতে। সুতরাং আমাকে জানাবেন, আপনার মিনার তাবুতেও পৌঁছাই দিতে পারবো। মিনার তাবুতে হলে খানা দাওয়া মিনার তাবুতে মুআল্লিম যেভাবে দিবে ওভাবে খাবেন, ঠিক আছে, আলাদা করে আমরা। আর এখানে আজিজিয়া হলে, আজিজিয়া যখন থাকবেন এই 10 তারিখে, 10 দিন যখন আজিজিয়া আসবো, এই দিন আজিজিয়া হোটেলে আমার কোনো খানা থাকবে না। এই দিন হোটেলে আসার পরে একটু নাস্তা দেবো, সকালবেলা সেমাই টেমাই এগুলো থাকবে, বিরিয়ানি থাকবে দুপুরবেলা পর্যন্ত। দুপুরের পরে রাত্রিবেলা আমার খানা থাকবে না। কোথায়? আজিজিয়া হোটেলে। কারণ ওই দিন হজের দিন তো, বাইরে থেকে কোনো কিছু আসা যায় না। ওই দিন হোটেল আছে, সবাই খেয়ে নেবেন। ওই দিনের কয়টা কাজ? মুজদালিফা কয়টা কাজ? 3টা কাজ ওই দিন। মুজদালিফা থেকে আসার পরে কোথায়? আজিজিয়া হোটেলে আসার পরে 3টা কাজ। এখান থেকে আপনি জায়গা প্রথমে পাথর মারবেন, পাথর মারার পরে কোরবানি করাইবেন, তারপরে মাথা মুছবেন। আজিজিয়া থেকে পাথর মারা জামারা কত? ইয়েস, এটা হলো খুব কাছে। আপনি এটা হলো 500 থেকে 700 মিটারের মধ্যে হয়ে যাবে।
সরকারি গাড়ি আছে। আজিয়া থেকে মিনা 700 না, মিনা থেকে মিনার সীমানা, মিনা যে মসজিদে খায়েম যেটা আছে সেটা 700 মিটার। আর জামারাও 700 মিটার এরকম 500 মিটার পাথর হাতে পায়ে হেঁটে মেরে আসতে নিজ দায়িত্বে করতে হবে। না, আমার লোক থাকবে, আমার লোকে নিয়ে যাবে, আমার লোকে আনবে প্রথম দিন, দ্বিতীয় দিন না। মুজদাফর থেকে আমরা জামারাত তো গাড়িতে নিয়ে আসবো। জি, জামারাত থেকে আবার মক্কা পর্যন্ত গাড়িতে নিয়ে আসবেন নাকি? না 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 না, এখন এটা মুজদালিফা থেকে আজিজিয়া আসবো আমরা। আচ্ছা, আজিজিয়া আসবো, হোটেলে আসবো, হোটেলে আসার পরে গাড়ি চলে যাবে, গাড়ি আর কোনো কাজ নাই। আপনি এখন এখানে একটু নাস্তা করবেন, জিরাবেন, একটু রেস্ট নেবেন, কারণ এই কিন্তু অনেক দখল গেছে, দুদিন তো অনেক দখলের উপর আছে। আপনি সেখান থেকে আইসা পাথর মারবেন, একসাথে আমরা পাথর মারবো, টাইম দিয়ে দেবো। ওই যে আগে যে ওমরা করার সময় টাইম দিয়েছি, এরকম টাইম দিয়ে দেবো, একসাথে পাথর মারবেন। পাথর মারার পর হোটেলে চলে আসবেন, হোটেলে আসার পরে ওই আপনার কোরবানি আপনার মতো করে দিবেন, দায়িত্ব ফোন দেওয়ার পরে মাথা মুন্ডাবেন, সারাদিন এখানে থাকবেন, আর কোনো কাম নেই। ওই যে ফরজ তাওয়াফটা আসতেছি, সেটাই আসতেছি। আমরা ওই দিন কি করব, এই সারাদিন থাকার পরে, সারাদিন থাকার পর রাত্রে, ওই যে রাতে যাইয়া আমরা মিনায় অবস্থান করব। মিনা ওই দিন হচ্ছে কি আপনার মাগরিবের পরে 11 তারিখ হয়ে গেল, রাইট? 11 তারিখে আমরা ওই দিন তাওয়াফ করব না, ফরজ তাওয়াফ, কারণ 11 তারিখে অনেক বেশি কি হবে, ভিড় হবে। কারণ ফরজ তাওয়াফ 12 জিলহজ পর্যন্ত করতে পারবে, ঠিক আছে? সুতরাং আমরা পরের দিন যে কোনো সময় ফরজ তাওয়াফ করা যাবে। একটা ডেট বলে এটা কি গ্রুপে যাবে? না না না, আপনি দেখে নিন। 10 করব না 11 তে করব। আমরা 10 না করে 11 তে। আমরা 10 না করে 11 তে করব। 11 তে করব। হ্যাঁ, তো ওই 11 তে করব, আমরাই আপনাদেরকে ফরজ তাওয়াফটা করাই দেব। আমরা গাড়ি টাইম মতো করব, আপনি টাইম মতো 12তে করবেন বললেন। 11 মানে মাগরিবের পরে তো 11 হয়ে যাবে, 11টা মাগরিবের পরে। 10 হ্যাঁ, 10 করে 10 না করে 11 তে। হ্যাঁ, 11 তে করব। এটা আপনাদের তত্ত্বাবধানে আমরা তত্ত্বাবধান হবে ফরজ তাওয়াফ করার পরে আবার আমরা আজিজে চলে আসবো। আজিজে আসার পরে পরের দিন আবার পাথর মারবো, রাতে এই রাতে আমরা মিনায় যাবেন, আবার সুন্নত মুআক্কাদা মাসবি সুন্নত মুআক্কাদা আদায় করতে হবে। তবে এখানে একটা কথা আছে, আল্লাহ সুযোগ দিছে, সুযোগগুলো কাজে লাগাবেন। বৃদ্ধা যারা অসুস্থ তাদের কিন্তু ওই যে পাথর মারাটা না মানলেও চলে, তাদের পাথর তাদের মাহারাম মেরে যাবে, তাদের আত্মীয় স্বজন মেরে দেবে, ঠিক আছে? এই কথাটা মনে রাখবেন, কষ্ট করবেন না। কষ্ট আপনাকে আল্লাহ বলছে যে আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি কেন এটা সুযোগ কাজে লাগাবেন না, ঠিক আছে? এটা করবেন। এরপরে আপনি দেখেন ঠিক 12 জিলহজ 13 জিলহজের মধ্যে সবাই বিদায় তওয়াফ করে নেবে, নিজ নিজ দায়িত্বে বিদায় তওয়াফ। না, ওটা আপনারা না, আমরা করব না। এটা এখান থেকে যাই আরাম যে বিদায়িত করে বিদায়িত করার পরে, কারণ আমার প্রথম ফ্লাইট আমার 23 তারিখে যে ফ্লাইটটা হয়েছে এটা 14 জিলহজ থেকে 15 জিলহজ 14 জিলহজ ফ্লাইট। সুতরাং হ্যাঁ, রিটার্ন 22 তারিখ রিটার্ন। হ্যাঁ, রিটার্ন হচ্ছে আপনার 22 তারিখ। 22 তারিখ, আমাদের মানে আপনাদের 22 তারিখ, 22 তারিখ। আর ওটা হচ্ছে কি 21 তারিখ। কিন্তু 23 তারিখে এসে পৌঁছাবে এখানে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য 22 তারিখ 23 তারিখ 21 তারিখ যারা 30 দিনের জন্য যাচ্ছেন 29 দিন হবে তাদের 21 তারিখে রিটার্ন, 21 তারিখে রিটার্ন হয়ে যাবে। সুতরাং এই যে জিনিসগুলা, তো বিদায় তো আপনি 13 জিলহজ যেদিন পাথর মারবেন, লাস্ট পাথর যেদিন মারবেন সেদিনই বিদায় তো করে নেবেন, যে কোনো পাথর তো 3 দিন। জি হ্যাঁ, পাথর 3 দিন। হ্যাঁ, পাথর 3 দিন। এখন এরপরে আপনারা চলে আসবেন টাইম মতো। এখন ছোট্ট একটা কথা আছে, যারা পরে যাবেন তাদের ওখানে আমরা আছি, আমরা আপনাদেরকে 10 জনের যাদের ফ্লাইট হবে লাস্টে 10 জনের, ওনাদেরকে আমরা ওইখানে তত্ত্বাবধানে আজিজিয়া সব বলে দেব কিভাবে। এরপরে হজের পরে কিভাবে থাকবে, 10 জুন না 10 জুলাই। আরেকটা প্যাকেজ আছে, আমার 10 জন আরো প্যাকেজ আছে। হ্যাঁ, ঠিক আছে, 10 জন যাদের আছে তারা 10 জন ওখানে গিয়ে তো আমাদের সাথে হবে। ওই যে ওখানে আমরা আজিজিয়ে থাকি। হ্যাঁ, প্রথম আজিজে তো সবাই একসাথে হবে, ওই সময় বলে দেবো পরে কি হবে, ঠিক আছে? আর সবাই ধৈর্য সহকারে থাকবেন, আসা পর্যন্ত ধৈর্য ধরবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সাথে যে কন্টাক্ট, যেভাবে কন্টাক্ট, আরো একটা কন্টাক্ট করবো আপনাদের সাথে যখন আপনারা পাসপোর্ট নিতে আসবেন। আমাদের পাসপোর্ট কি জমা দিতে হবে? পাসপোর্ট প্রত্যেকের, এটা আমি বলছিলাম প্রত্যেকের পাসপোর্ট আমাদের কাছে দিতে হবে। কেন দিতে হবে? কবে দিতে হবে? এটা আজকে আনছেন, নাহলে কালকে দিয়ে, নাহলে পরশু দিয়ে দিতে হবে।
হ্যাঁ, কেন দিতে হবে? পাসপোর্ট এই জন্য দিতে হবে, কোনোটা যদি ভিসা না হয় এই পাসপোর্টটা আবার আমাকে এমবাসিতে পাঠাতে হবে। সুতরাং কখন কি লাগে, কাকে কোথায় পাবো, সুতরাং পাসপোর্টটা আমাকে হার্ড কপিটা আমাকে দিয়ে যাবে সবারই। আচ্ছা, এখন কিছু কথা জিজ্ঞেস জি প্লিজ, জি প্লিজ। প্রথমত হলো যে ফ্লাইটের 8 ঘন্টা আগে, 8 আওয়ার্স আগে ওই হজ ক্যাম্পে আশকোরা, হ্যাঁ আশকোরাতে, এখন ফ্লাইট যদি সকাল 9টায় হয়, রাইট, তাহলে কিন্তু গভীর রাত্রে বের হতে হবে না। তো এই ব্যাপারে কি আপনাদের কোনো ব্যবস্থা আছে যে যেন ফ্লাইট গুলো সন্ধ্যার পরে বা বিকালের দিকে হয়? না না, হইছে কি ফ্লাইট একটু বলি, হইছে কি ফ্লাইট হচ্ছে কি আমাদের নিয়মে চলবে না, ফ্লাইট হচ্ছে বাংলাদেশের নিয়মে চলে না, ফ্লাইট চলবে হচ্ছে কি সৌদি জেদ্দা। আচ্ছা ঠিক আছে, গেল এটা। দুই নাম্বার, লাগেজ কয়টা নেওয়া যাবে? দুইটা লাগেজ, হ্যান্ড ক্যারি বাদে, হ্যান্ড ক্যারি বাদে দুইটা লাগেজ নিতে পারবেন, হ্যান্ড ক্যারি বাদে দুইটা না, আগে স্পষ্ট করুন প্লিজ, কারণ এয়ারপোর্টে এসে যদি আবার ঝামেলা হয়। একজন হলে একজনের দুটো নিতে পারবে এমন মনে হয় না। একজনের দুইটা, আমি বলি একজনের দুইটা ব্যাগেজ নিতে পারবেন, প্রত্যেকটা ব্যাগেজে 23 কেজি করে ওজন হবে। 23 দুগুলা 46 কেজি, 23 দুগুলা 46 কেজি, আর হ্যান্ড ক্যারি বাদ কিন্তু হ্যান্ড ক্যারি 7 কেজি। হ্যাঁ, এটা বাদ, এটা বাদ। আচ্ছা, এই কথা আছে, আরো কথা জি বলেন। এই যে এখানে আপনারা সিম কার্ডের কথা বললেন, হ্যাঁ জি জি জি, সৌদি সিম, এই ব্যাপারে কি আপনারা কোনো সাহায্য সহযোগিতা করবেন? অবশ্যই অবশ্যই, সৌদি সিম এখন সহযোগিতা কি জি বলেন। হ্যাঁ, পাসপোর্ট রিসিভ করে দিয়ে দাও আস্তে আস্তে করে। এখন বিষয়টা হচ্ছে আপনি সিমের কথা বলছেন, স্যার সিম তো আজকাল জমানার সিম হচ্ছে যে আপনার সিম আপনাকে বায়োমেট্রিক করে নিতে হবে। না বলতেছি, আপনাকে বায়োমেট্রিক করে সিমটা আপনাকে নিতে হবে। এখন এই সিম আপনি যেখানে থাকবেন, যে টাওয়ারে থাকবেন, এই হোটেলের নিচে মিনিমাম অন্তত 5টা 6টা 7টার উপরে কি আছে, সিমের দোকান আছে, মোবাইল কোম্পানির দোকান আছে। আপনি পাসপোর্টের কপি নেবেন, যাইলে আপনার এটা নিয়ে টাকা নিয়ে দিয়ে দিবেন। আচ্ছা, একদম ইজি। আচ্ছা, আমি এই সময় এই ব্যাপারে জি প্লিজ, জি প্লিজ। হচ্ছে আমাদের দেশের থেকে হজ প্যাকেজ পাওয়া যায়, গ্রামীণ ফোন রোমিং, এখন সেটা নিয়ে গেলে তো কোনো না না না, আপনি এই দেশ থেকে রোমিং নিয়ে না, আপনি না না স্যার 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 দুনিয়ার জোরে জোরে একটা উদাহরণ দিই, আপনি যখন ক্লাউড যখন হবে তখন কেউ ক্লাউড গ্যারান্টি দেয় না। এখন দুনিয়া জোরে রবি সিম কার দিবে, সে গ্রামীণ সিম এসটিসির সাথে কন্টাক্ট, এসটিসি তার সিমকে সার্ভিস দিবে না, এর সার্ভিস দিবে। বুঝলেন? আপনি এত ক্রাউড ওই জায়গায় দেখেন 40 থেকে 50 লাখ লোক হচ্ছে, 40 লাখ লোক বৈধ, অবৈধ এখানে কথাটা বলি নেই, বৈধ অবৈধ মিলাইয়া এখানে 80 লাখ লোক পায়। তো এই হজে বৈধ অবৈধ মিলে, কারণ সুদান থেকে পাশে থেকে যেগুলো চলে আসে এদেরকে দৌড়াইতে পারে। আপনি যা দেখবেন 80 লাখ লোক, যদি আপনি দেখবেন যে মানুষের মানুষ, এই 80 লাখ লোকের মধ্যে সিম তো অরিজিনাল এসটিসি যেই ওখানকার কোম্পানি এগুলোই ঠিকঠাক মতো কাজ করে। রোমিং মানে তো ডিফারেন্ট। হ্যাঁ, আমি রোমিং করে নিলাম, আমার সেটা আপনি নেন, কিন্তু আমাকে লোকাল নাম্বার থেকে লোকাল নাম্বার আমার লাগবে, লোকাল নাম্বার লাগবে। আর যাদের ফোনে ফিজিক্যাল সিমের ব্যবস্থা নাই তাদের কি হবে? তাহলে ওরে এটা তো করতে পারি না, সিম তো নিতেই হবে। আপনার কথা হলো রোমিং থাকলেও ওখানে যে সিম নিতেই হবে, কারণ রোমিং থাকলে এখানে আমাদের একটা অভিজ্ঞতা আছে। রোমিং যখন হয় আমি এটা আমার সিম, আমার যে 6 এটা রোমিং, আমি সবসময় যাই, কিন্তু এত বেশি কাজে লাগে না সৌদি আরবে যায়, আমার ব্যর্থ হইতে হয়। মানে আপনি রোমিং করা আছে কিন্তু ফ্যাসিলিটিস পান না, ফ্যাসিলিটিস হয় না, অভিজ্ঞতা এটা আমার অভিজ্ঞতা। নেট কাজ করে না? আমার আছে আমার 5GB সহ স্যার, আমার 69 সহ আমার 69 আছে, 45 years আমার 69 নাম্বারটা রোমিং করা কি, বাট আমি এত সুযোগ সুবিধা পাই না। আমার যখন দরকার হয়, যাকে ফোন দিতে দরকার হয় ওই সময় নেট পাই, কিন্তু অত গুণগান কথাবার্তা এগুলো প্লিজ। এখন ওখানকার লোকাল সিম গুলো বেটার, আপনাকে লোকাল সিম নিতেই হবে।
একদম এটা বাধ্যতামূলক, আপনি নেবেন, কারণ আপনার সাথে যোগাযোগ করার জন্য আমার মোবাইল সিমটা খুবই জরুরি দরকার। জি, হোটেলের নিচে ইয়ে থাকবে, আর কিছু হোটেলের নিচে ওয়াইফাই থাকবে, হোটেলে কোনো হোটেলে ওয়াইফাই থাকবে, যেমন ধরুন মক্কায় থাকা অবস্থা ওয়াইফাই থাকবে, মদিনাতে ওয়াইফাই থাকবে, আজিজিয়াতে ওয়াইফাই থাকবে, কিন্তু কানেকশন ফুল থাকবে। জি, আপনি যেটা চাইবেন সেটা হবে না, সুতরাং নিজের জীবিকাই দরকার। এখানে কি প্যাকেজ কি 30 দিনের প্যাকেজ না 45 দিনের প্যাকেজ দিব? ওর মধ্যে আপনারা ওই যে রেড কিয়া মারি দিবে, এই আশপাশা থেকে রেড কিয়া মারি দিবে, আমাদেরকে আলাদাভাবে নাম টাম লিখে দিতে হবে ব্যাগের মধ্যে। নাম ব্যাগ, প্রত্যেক ব্যাগের মধ্যে যার যার একটা চিহ্ন ব্যবহার করবে, এটা তো করবে নাম নাম লিখে দিবে। গভর্নমেন্টে যে হতে চায় যে কথাগুলো বললেন এগুলা লিখিত আকারে আমাদের সবই আছে, আমি প্রবলেম না, লিখিত আকারে আছে আমার কাছে, আমি দিচ্ছি, লিখিত আকারে দিচ্ছি। আর কোনো প্রশ্ন আছে? গভর্নমেন্ট যারা হজ যায় তারা করে কি ওই সুটকেসের উপরেই পুরো নাম ঠিকানা লেখা দেয়। আপনি লিখে দিবেন, এখানে কি লেখা দরকার আছে না? আপনি লিখে দিবেন, আপনার সুবিধার জন্য লিখে দিবেন, আপনি লিখে দিবেন। জি জি, খলিফের মাধ্যমে যে আমরা কুরবানি করি, যেটা প্যাকেজে নাই, তাহলে আমরা কত দিন? না এটা রেট ওখানে হবে, ওইটা ওখানে রেট হবে। আমরা এখান থেকে ম্যানেজ করে দিতে না এখানে রেট দেখেন, এখানে ম্যানেজ করার জন্য এই যে বলছি, সরকার 1000 দিয়ে ডিক্লেয়ার করছে। 1000 এর কত টাকা বাংলাদেশ টাকা? 33000 টাকা, বরাবর 33000 টাকা। আর কোনো প্রশ্ন আছে না? জি প্লিজ। যেসব হোটেলে থাকবে ওখানে ইলেকট্রিক কেটলি বা এই চা খাওয়ার আপনার ইলেকট্রিক কেটলি মক্কায় থাকবে, মক্কায় থাকবে, মদিনায় থাকবে না, আয়রন করা, আজিজিয়ায় থাকবে না, আয়রন করার আয়রন নিষিদ্ধ, আয়রন নিষিদ্ধ, কারণ শুধু মক্কায় আয়রন নিষিদ্ধ। মাঝে মাঝে স্যার মক্কায় শুধু আয়রন করতে পারবেন, মদিনায় আয়রন নিষিদ্ধ, কারণ যে আবু তাবুদ ধরে ওরা এত পুরো মদিনায় আজিজিয়া তো আপনার আয়রন নিষিদ্ধ। পুরো নামাজ পড়তে হবে, পুরো নামাজ পড়বেন, অরিজিনাল নামাজ পড়বেন। আর যাদের 23 তারিখে তারা কিন্তু সব জায়গায় কসর, পুরোটাই কসর, পুরোটাই কসর, একদম পুরোটাই কসর। যারা 12 তারিখে যাবেন মক্কায় অরিজিনাল নামাজ, মানে একদম 4 রাকাত। কেন কেন অরিজিনাল নামাজ কেন? তারপর বেশি লাগবে, মানে 4 রাকাত নামাজ পড়তেই হবে। না বলেন যে হ্যাঁ, কারণটা কি? কারণ হচ্ছে 12 তারিখে যারা যাচ্ছে তারা 12 তারিখে যারা যাচ্ছে তারা 15 দিনের বেশি হয়ে যাচ্ছে মক্কায় অবস্থা, এই জন্য তাদের কসর নাই। আর যারা 23 তারিখে যাবে তারা শুধুমাত্র 10 দিন হচ্ছে ওনাদের কসর, কারণ এরপরে মদিনায় চলে যাবে, মদিনায় কসর, আজিজিয়া আসবে, আজিজিয়া কসর। আমরা শেষ করে দিই। আচ্ছা ভাই এখানে প্রশ্ন আছে, জি, আপনার ওই রিয়েল করার জন্য এক্সচেঞ্জ করার জন্য কি আপনি আপনার ইচ্ছা মতো, আমাদের কোনো ইয়া নেই। একটা জিনিস সেটা হলো যে আমাদের যোগাযোগের জন্য জি, আমরা কিন্তু এখনো কিন্তু ঠিক মতো আপনাদের সাথে কমিউনিকেশন হচ্ছে না। জি কেন? আমাদের মনে হয় কমিউনিকেশনের জন্য, হ্যাঁ, আপনাদের এখানে একটা ইয়ে লাইন থাকা, তাহলে আমরা কথা বলতে পারি। কথা বললে অনেক কিছু কিন্তু স্যার স্যার একটু একটু আসলে বিষয়টা হচ্ছে আপনাদের দুজনের এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া উচিত। স্যার এক মিনিট স্যার প্লিজ একটু বলি, আমার নাম্বার প্রায় সবার কাছে আছে। না 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 আমাদের না থাকলে নিয়ে যা, আমার নাম্বার আমাদের বক্কর ওকে অসুবিধা নেই, তার কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে যা, আমি দিয়ে দিচ্ছি। আপনার অনুপস্থিতিতে নাম্বারটা লাগবে। হ্যাঁ এখন এটা নিয়ে নিতে পারে, আমি দিচ্ছি। না না, আপনার অনুপস্থিতিতে কেউ সেটাও কিন্তু আমরা জানি না। না না না, এখন বিষয়টা হচ্ছে দেখেন, এখানে আপনি আমাদের যে বিষয়গুলো আছে এর বাইরে কি থাকতে পারে, আমি আপনাকে একটা পেপার দিচ্ছি, এই দেখেন এটা করবে কমপ্লিটলি এখানে আছে। না এটা তো এখন হ্যাঁ, আমরা তো এই 20 দিন বা এক মাস আমরা কিন্তু কনফিউশনে ছিলাম যে আমরা কার সাথে কন্ট্যাক্ট করছি বা কার সাথে যাচ্ছি, অফিসে চলে আসবেন। না 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 বেটা তারা কিন্তু আমার নাম্বার সবার কাছে আছে, আপনি চাইলে আমি এখন দিয়ে দিচ্ছি। আমি আপনার সাথে এই 20 দিনে একবার মাত্র কথা বলতে পারি। ওকে, ও আরেকটা কথা স্যার, ফোনের কথা বলে দিই স্যার, এখন তো সবাই একসাথে ইয়া করে তো অনেক সময় ফোন রিসিভ হয় না, আর পরে বলি এটা নিয়ে অ্যাকচুয়ালি আপনারা তো 12 তারিখ বলছেন, বারবেলে বলছেন, আমরা কিন্তু আমাদের একটা লিস্ট চাই যে নাম থাকবে যে 12 তারিখ কারা যাচ্ছে, আপনি এটা আমাদের অফিশিয়ালি একটু জানান স্যার। 12 তারিখে যারা হবে বারবেলে বলছেন, কিন্তু আমাদের অনেক ব্যবসা করা আছে, না আপনি জানান সেভাবে। আপনার প্যাকেজ কোনটা স্যার? আমার স্ট্যান্ডার্ড প্যাকেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে কি আপনার 12 তারিখে। সোজা কথা, এটা আগে বলে দিয়েছি, কারো কোনো লিস্ট দেওয়ার দরকার না, যাদের স্ট্যান্ডার্ড প্যাকেজ তারা 12 তারিখে ফ্লাইট সবাই যাচ্ছে। হ্যাঁ সবাই যাচ্ছে না, 12 তারিখে যারা আমাকে রিকোয়েস্ট করছে 10 তারিখে যাবে, একটু লাস্ট মিনিটে 10 দিনের 15 দিনের জন্য, তাদের শুধুমাত্র আলাদা। কিন্তু 12 তারিখে যারা আছে তারা সবাই
কনফিউজ হওয়ার কোনো দরকার নাই, একজনের সাথে একজনের মিশাবেন না প্লিজ। আপনি আরেকজনের সাথে মিশাবেন না। ডেফিনেটলি আপনাকে জানানো হয়েছিল আপনার ফ্লাইট 12 তারিখ, সুতরাং আপনি চিন্তাই করবেন না যে কার ফ্লাইট কখন। আপনি পাইছেন আপনার প্যাকেজে। জি 15 তারিখে কোনো ফ্লাইট আছে না, 15 তারিখে আমার তো কোনো ফ্লাইট নেই ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি ওই হুজুরকে শেষ করতে পারি। আমি বলছিলাম যে যারা নাকি বলতে হজ করবে, উনি বলছেন যে নিয়তের সময় এটা বলতে হবে। ইয়েস, আর কোরবানির সময় কি গেলে কোরবানির সময় সেই সেম নিয়ত, কোরবানির সময় না হ্যাঁ সেম নিয়ত। আমাদের